গুড ইভিনিং এভরিওয়ান। আমার সাউন্ড সবার কাছে কি ক্লিয়ার কিনা একটু বলো তো স্যার। Yes, sir. ওকে, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কবিতার উপরে। ওয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল, তোমরা তোমাদের বইতে ইউনিট 9 লেসন 3 এই চ্যাপ্টারটা বের করবা। তোমরা হাতের সামনে বইটা বের করো, আমরা তাহলে ক্লাসটা নিতে সুবিধা হবে আর কি। So why does a child hate school? Children's right to education is widely recognized today as a fundamental human right. শিশুর যে শিক্ষার অধিকার, এটা widely recognized. Widely মানে হচ্ছে hugely বা greatly. Widely মানে হচ্ছে greatly বা hugely recognized today as a fundamental human right. Fundamental শব্দের অর্থ হচ্ছে basic human right. Fundamental শব্দের অর্থ হচ্ছে basic human right. বাট দ্যাট রাইট অলসো ইমপ্লাইজ, তবে এই রাইটটা এটাও বোঝায় যে, মানে শিশুর যে শিক্ষার অধিকার, এটাও বোঝায় যে, ইমপ্লাইজ শব্দটা সিনোনিম লিখতে পারো স্যার। ইমপ্লাইজ শব্দটা লিখতে পারো রেন্ডার্স, মানে বুঝানো, এটা লিখতে পারো। অথবা ইনটেন্স, এটাও বুঝাইতে পারো, ইনটেন্স। সো দ্যাট রাইট অলসো ইমপ্লাইজ দ্যাট, এবং এটাও বোঝায় যে দ্য স্কুল দে গো টু, তারা যে স্কুলে যায়, উইল হ্যাভ এ প্লেসেন্ট এন্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তারা যে স্কুলে যায়, তারা সেই স্কুলে গিয়ে, সেই শিশুরা চায় যে তারা একটা প্লিসেন্ট এনভায়রনমেন্ট পাবে। প্লিসেন্ট শব্দ তোমরা জানো স্যার, এটা স্যাটিসফ্যাক্টরি, একটা স্যাটিসফ্যাক্টরি এনভায়রনমেন্ট পাবে, অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এবং তারা পছন্দসই বা জ্ঞান নির্ভর বা জ্ঞানের উপর ভিত্তি করে একটি এনভায়রনমেন্ট তারা পাবে। লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কথাটা একটু দেখতে হবে। আমরা জানি যে এনভায়রনমেন্ট ওয়ার্ডটা নাউন, আর লার্নিং ফ্রেন্ডলি যে ওয়ার্ডটা আছে সেটা মূলত একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভ হয়। আর লার্নিং ফ্রেন্ডলি যে শব্দটা আছে সেটা হবে হচ্ছে স্যার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। সো লার্নিং ফ্রেন্ডলি শব্দটা হয়ে যাবে হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, আর এনভায়রনমেন্ট ওয়ার্ডটা হচ্ছে নাউন, কারণ আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ওয়ার এভরিওয়ান উইল হ্যাভ এনজয়েবল টাইম, তো সেখানে শিশুরা চায় যে তারা একটা এনজয়েবল টাইম পার করবে। তাহলে শিশু যে ধরনের স্কুল চায়, সেখানে তারা চাচ্ছে যে তারা একটা এনজয়েবল টাইম পার করবে, তারা প্লিসেন্ট এনভায়রনমেন্ট পাবে, তারা লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাবে। অর্থাৎ শিশুর শিক্ষার যে অধিকার, সেখানে সে কি কি চাইতেছে, সে চাচ্ছে প্লিসেন্ট, লার্নিং ফ্রেন্ডলি, এনজয়েবল টাইম, এই জিনিসগুলো সে চাচ্ছে। implies that মানে হচ্ছে renders that বা intends that the school they go to will have a pleasant and learning friendly environment। তাহলে এই জায়গাটার মধ্যে আমাদের দেখতে হবে যে কি বলা যায় এটাকে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, এই যে ওয়্যার এভরিওয়ান উইল হ্যাভ এ লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এই যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা একটা কানেক্টর। এই ওয়্যার শব্দটা মূলত একটা কানেক্টর, ঠিক আছে, এবং ইটস মডিফাইং দ্য ওয়ার্ড এনভায়রনমেন্ট, এবং এটা এনভায়রনমেন্ট শব্দটাকে মডিফাই করতেছে। ওয়্যার শব্দটা একটা কানেক্টর, এবং সেই এনভায়রনমেন্ট ওয়ার্ডটাকে মডিফাই করতেছে। এনভায়রনমেন্ট ওয়ার্ডটা হচ্ছে এখানকার একটা অ্যান্টিসিডেন্ট। তোমরা জানো যে সকল ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকে তার অ্যাডজেক্টিভ ক্লজ হয়। তার মানে ওয়্যার এভরিওয়ান উইল হ্যাভ এন এনজয়েবল টাইম, এই পার্টটাকে যদি আমি ভাঙি তাহলে আমি এটাকে বলতে পারবো ইটস অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। মূলত একটা অ্যাডজেক্টিভ ক্লজ। সো প্লিসেন্ট, লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ওয়্যার এভরিওয়ান উইল হ্যাভ এন এনজয়েবল টাইম, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আচ্ছা, এবং এখানে তোমরা যদি একটু আসলে মানে এমনিতে যদি ভাঙ্গি তাহলে দেখতে হবে যে হোয়াই ডাজ আ চাইল্ড, আমরা যদি একটু চিন্তা করি যে তুমি বাংলাদেশের আইন মতে তোমরা কিন্তু এখনো শিশু, মানে লেস দেন 18 সবাই শিশু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি বলবো বিলো 18 এদের কথা বলতেছে, এবং বিলো 18 এর মানুষজন তারা কেন স্কুলকে অপছন্দ করে, এটা নিয়ে মূলত এই গল্পটা বা স্টোরিটা বা পোয়েমটা। স্কুল বলতে আমরা সবাই এখনো কলেজে পড়ি, বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন, বাট তোমরা অনেকেই জেনে থাকবা যে
ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 1 to 12 পুরোটাই হচ্ছে আসলে স্কুলের অংশ। একটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্কুল, আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল। সেই হিসেবে তোমরা সবাই যারা ক্লাস করছে এই মুহূর্তে তোমরা হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট। তাহলে এটা মূলত বলতে গেলে যে আমাদের প্রত্যেকের কথাই বলতেছে যারা কিনা স্কুলকে হেট করে, এবং তারা কেন স্কুলকে হেট করে তার নিশ্চয়ই বিভিন্ন রকমের রিজন এখানে আছে। সেগুলো নিয়ে মূলত এই চ্যাপ্টারে আলাপ আলোচনা করতেছে। প্রথম প্যারাতে বলা হয়েছে শিশুরা কি কি ডিজায়ার করে, তার প্রত্যাশা কি। তারা বলতেছে তারা প্রিসেন্ট এনভায়রনমেন্ট চায়, তারা লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চায়, তারা এনজয়েবল টাইম উপভোগ করতে চায়। টিচার্স উইল বি কাইন্ড, তারা আরো চায় যে শিক্ষকরা একটু দয়ালু হবে। ঠিক আছে, টিচার্স উইল বি কাইন্ড, KIND, এটা হবে হচ্ছে স্যার বেনেভোলেন্ট, সিনোনিমটা লিখতে পারো স্যার বেনেভোলেন্ট। শিক্ষকরা একটু একটু দয়ালু হবে। কেয়ারিং, শিক্ষকরা একটু বেশি পরিমাণের যত্নশীল হবে। অ্যান্ড শিক্ষকরা একটু সাপোর্টিভ হবে, SUPPORTIVE। সাপোর্টিভ যে শব্দটা আছে এটার জন্য লিখতে পারি হচ্ছে কোঅপারেটিভ। তারা চায়, স্টুডেন্টরা চায় বা শিশুরা চায় শিক্ষক একটু কোঅপারেটিভ হবে, শিক্ষক একটু দয়ালু হবে, শিক্ষক একটু যত্নশীল হবে। সো দে ওয়ান্ট থ্রি থিংস ফ্রম দ্য টিচার্স: দে উইল বি কাইন্ড, দে উইল বি কেয়ারিং, দে উইল বি সাপোর্টিভ। থ্রি থিংস, অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড। আর এভাবে করে শিশুরা রিল্যাক্সড ফিল করবে, এভাবে করে শিশুরা একটু ফ্রি ফিল করবে স্কুলে গেলে পরে, তাদের কাছে স্কুলটার প্রেশার মনে হবে না। বাট ইউ ক্যান সে দ্যাট ওয়েন এভার ইউ গো টু স্কুল অর কলেজ ইউ ডু ফিল প্রেশার। তুমি কিন্তু এক ধরনের প্রেশার ফিল করো, ইজেন্ট ইট? তুমি কি স্কুলে বা এই যে এডুকেশন সিস্টেম, তুমি কি এর মধ্যে একটা প্রেশার ফিল করছো না? মানে এক ধরনের প্রেশার ফিল কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে, এবং আমাদেরকে মনে করা হয় যে প্রেশারটা দিলে পরে স্টুডেন্ট ভালো করবে, প্রেশার না দিলে পরে স্টুডেন্ট ভালো করবে না। মানে এই ধরনের একটা চিন্তা নিয়েই আমরা আসলে বেড়ে উঠি। আমি আমার সময় বেড়ে উঠছি, তুমি তোমার সময় বেড়ে উঠছো, তোমার পরবর্তী প্রজন্ম 10 বছর পরের প্রজন্ম একই রকম ভাবেই বেড়ে উঠবে। সবাই আমরা চিন্তা করব, প্যারেন্টস, টিচার্স, ইনস্টিটিউশন, অল উইল গিভ প্রেশার আপন দ্য চাইল্ড বা চিলড্রেন। সবাই শিশুদের উপর প্রেশার ক্রিয়েট করবে, অ্যান্ড শিশুরা আসলে রিল্যাক্স ফিল করতে পারে না বা চায়, মানে পারে না। কিন্তু তারা তো চায় যে তারা ওই এনজয়েবল টাইমটা রিলেট করতে চায়। সো তারা আরো চায় যে নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম। কোন প্রকার কোনো কড়া কথা, হার্শ ওয়ার্ড মানে হচ্ছে রুড ওয়ার্ডস, তুমি কোন প্রকার কোনো রাফ ওয়ার্ড, রুড ওয়ার্ডস বা ক্রুয়েল ওয়ার্ডস তাদের প্রতি বলতে পারবা না। রুড বা ক্রুয়েল ওয়ার্ডস তাদের প্রতি বলতে পারবা না। অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটিস। তারা আরো চায়, প্রত্যেকের মেধা তো একরকম হয় না, তো লার্নিং ডিসেবিলিটিস যাদের আছে, মানে জ্ঞান বা কি বলা যেটাকে ক্যাচিং পাওয়ার সবার একরকম না। একই ক্লাসরুমে দেখা যায় 5টা স্টুডেন্ট খুব ভালো বোঝে, 7টা স্টুডেন্ট একটু কম বোঝে, 12টা স্টুডেন্ট খুবই বোঝে না বলতে গেলেই চলে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে ক্লাসরুম গুলো হয়। আমরা আসলে ওইভাবে করে ক্যাটাগরাইজ করতে পারি না যে সেম ক্যাটাগরি স্টুডেন্ট গুলো এই ক্লাসে আছে এই ক্লাসে নাই। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব না। আমি যদি তোমাকে একটু এক্সাম্পল দিই, ধরো তুমি ব্রিটিশ কাউন্সিলে কোনো একটা এক্সাম দিতে গেলা, বা তুমি একটা কোর্স করতে গেলা বাংলাদেশে, তো ওরা তো এত লার্জ ক্লাসরুম করে না। আমরা ক্লাসরুম গুলোতে যেভাবে করে ক্লাস করি 100, 150, 180, 60, এরকম একটা হিউজ হিউজ ক্লাসরুমে আমরা মূলত ক্লাস করতে অভ্যস্ত। তো ইউরোপিয়ান কান্ট্রির প্যাটার্ন যেরকম আছে, তারা মূলত মাইক্রো টিচিং এ বিশ্বাস করে, মানে ছোট ছোট ক্লাসরুম থাকবে, শিক্ষক থাকবে অনেক, ছাত্র থাকবে অল্প। ব্যাপারটা অনেকটা এরকম, একটা রেশিও আছে। যেমন আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রেশিওটা 60:1, মানে 60 জন স্টুডেন্টের পেছনে একজন টিচার। এটা আমি খুব কম বললাম, এরও বেশি হতে পারে। ঠিক আছে, কিন্তু ওদের ওখানে দেখা যাচ্ছে যে একটা ক্লাসরুমে স্টুডেন্ট থাকি হচ্ছে 20 থেকে 25 জন বা 30 জন। এইখানে তো ব্রিটিশ কাউন্সিল যেটা করলো, একটা প্লেসমেন্ট টেস্ট নিল, বাড়ি ভর্তি পরীক্ষা নিল, নেওয়ার পরে দেখলো যে তুমি 80, 81, 83, 85 এরকম নাম্বার পাইছো, তখন তোমাকে একটা গ্রুপে ফেলে দিবে, বলবে 80 থেকে 100 পাওয়া যে স্টুডেন্টরা আছে তারা হচ্ছে গ্রুপ এতে ক্লাস করবে। এবং তারা যেহেতু গ্রুপ 80 থেকে 100 অলরেডি পাওয়া আছে, তার মানে তারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট, তাকে সেভাবে করে ট্রিট করতে হবে। তার কোর্স ম্যাটেরিয়াল ডিফারেন্ট হবে, তার পড়ানো ডিফারেন্ট হবে, তার কোর্স ডেলিভারি ডিফারেন্ট হবে, এরকম করে। এবং সেখানে ধরো যারা 80 থেকে 100 মতন পেয়ে গেছে, ব্রিটিশ কাউন্সিল চিন্তা করলো, আমি এক্সাম্পল দিচ্ছি, তো ও চিন্তা করলো যে ওদের ক্লাসটা ফুললি ইংলিশ টু ইংলিশ নিব, এবং হাই প্রোফাইল টিচার আমি ওকে দিব, যাতে করে ও ওর জায়গাটা আরো বেশি পোক্ত করতে পারে। একই পরীক্ষায় আরো স্টুডেন্ট 60 থেকে 70 বা 80-র মধ্যে পাইলো, মানে 60 থেকে 79-র মধ্যে পাইলো,
তাদেরকে বি গ্রুপ বা সি গ্রুপে ক্যাটাগরাইজ করা হলো। সেখানে একই ক্লাসের অংশ হওয়া সত্ত্বেও 80 পাওয়া ছাত্রদের কোর্স ম্যাটেরিয়াল যেমন হয়েছে, 60 থেকে 70 বা 80 পাওয়া 80-র মধ্যে নিচের গ্রেডের ছাত্রদের কোর্স ম্যাটেরিয়াল একটু ডিফারেন্ট হয়েছে। 80 থেকে 100 পাওয়াদের মধ্যে যিনি টিচার হবেন তিনি হবেন ফ্যাসিলিটেটর, মানে তিনি তোমাকে সহায়তা করবেন। তিনি বুঝে নিছেন তোমার মধ্যে অলরেডি আহ মাল মশলা আছে, তোমাকে অত বেশি শিখাইতে হবে না, তোমাকে আমি জাস্ট গাইডটা ধরায় দিব, তুমি পারবা। 60 থেকে 80-র মধ্যে ওরা একজন ট্রেনার টাইপের কাউকে দিবে, যে যে কিনা তোমাকে 80-র রেঞ্জে পৌঁছায় দিবে। তার মানে এক একটা স্টুডেন্টের জন্য ওরা এক এক রকমের প্ল্যান নির্ধারণ করতেছে, যে কারণে স্টুডেন্টদের লার্নিং ডিসএবিলিটিস অনেক বেশি কমে যাচ্ছে, মেধার পার্থক্য কমে আসতেছে, এবং প্রত্যেকে একটা সার্টেন টাইমের পরে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে আসতেছে। দ্যাট ইজ কল্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন লার্নিং উইথ ডিসএবিলিটিস। এটা চায়। তোমরা আমাকে বলো স্যার, এত রকম মেকানিজম বাংলাদেশের মতন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এবং এত হিউজ পপুলেশনের কান্ট্রিতে, ইজ ইট পসিবল? তোমার কি মনে হয় সম্ভব এটা? আচ্ছা। সম্ভব না? স্যার, আচ্ছা, সম্ভব না। কিন্তু স্টুডেন্ট চাচ্ছে যে আম, এইটা এটা সে চাচ্ছে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে এই পার্টটা আমি মুছে দিলাম। এই যে পার্টটা আছে এটা মূলত ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। এখানে তোমার ফ্লো চার্ট হবে, সুন্দর একটা ফ্লো চার্ট। যেমন হইলো স্যার, তুমি ধরো এখানে দিতে পারবা হ্যাভিং এ প্লিসেন্ট এনভায়রনমেন্ট নাম্বার 1, হ্যাভিং এন লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নাম্বার 2, তারপরে হ্যাভিং এন এনজয়েবল টাইম নাম্বার 3, তারপর টিচার্স উইল বি কাইন্ড এন্ড কেয়ারিং, এটাকে একটু দিতে হবে শোয়িং কাইন্ড এন্ড কেয়ার টু স্টুডেন্টস। হ্যাঁ, এটা নাম্বার 4 বানাইতে হবে আর কি, কারণ সবগুলো তো আর আইন দিতে পারবা না স্যার। এখানে তো আর টিচার্স বিং কাইন্ড দিলে পরে তো আর হবে না। আমি তো সবগুলো আইএনজি দিয়ে শুরু করছি, টিচার দিয়ে তো শুরু করতে পারবো না। এটি তো শোয়িং কাইন্ড এন্ড কেয়ার টু চিলড্রেন, হ্যাঁ, এরকম কিছু। তারপর তুমি লিখতে পারো বিং সাপোর্টিভ টুয়ার্ডস দ্য স্টুডেন্টস। এটা একবার চিলড্রেন দিলাম, একবার স্টুডেন্ট দিলাম, দুইবারই চিলড্রেন না দিয়ে এক একবার এক এক ওয়ার্ড ইউজ করলাম। হ্যাঁ, যে বিং সাপোর্টিভ টুয়ার্ডস স্টুডেন্ট, শিক্ষার্থীদের প্রতি একটু সাপোর্টিভ আমরা যেন হই। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ধরো অ্যাভয়েডিং হার্শ ওয়ার্ডস, শিক্ষার্থীকে যেন আমি হার্শ ওয়ার্ড না বলি, কড়া কথা কঠিন কথা না বলি। হ্যাঁ, অ্যাভয়েডিং হার্শ ওয়ার্ডস এটা। তারপর স্পেশাল কেয়ার উইল, এখানে বলতে পারো স্যার টেকিং স্পেশাল কেয়ার অফ দ্য চিলড্রেন উইল লার্নিং উইথ ডিসেবিলিটি। 7 নাম্বার হয়ে গেল কিন্তু দেখো, এখন 7 নাম্বার যেহেতু হয়ে গেছে, তাহলে আমি কি করবো বলতো? এই যে কাইন্ড কেয়ারিং এবং সাপোর্টিং গুলো যে দুইটা ভাঙছিলাম 4 এবং 5 দিয়ে, দরকার নেই, আমি এটা একটাই বানাই দিব। আর এটাকে 6 নাম্বার দিব, টেকিং স্পেশাল কেয়ার। এরকম আর কি। সো এইটা বুঝতে পারছো কিনা এই ফ্লো চার্টটা? এতটুকু কি সবাই মার্ক করতে পারছেন খাতার মধ্যে স্যার? ইয়েস স্যার। Okay, ঠিক আছে। আফিয়া কি মার্ক করছেন? আফিয়া মুবাশশিরা? স্যার লাস্ট ডেটটা কি বলছিলেন লাস্ট স্যার? হচ্ছে টেকিং টেকিং স্পেশাল কেয়ার, টেকিং স্পেশাল কেয়ার অফ দ্য চিলড্রেন উইথ ডিসএবিলিটিস বা লার্নিং ডিসএবিলিটিস। আমাকে একটু একটা কথা বলো, এই যে বার্থ থেকে শুরু করে এনজয়েবল টাইম পর্যন্ত এখানে কয়টা ক্লজ আছে একটু খুঁজে বের করো তো স্যার। কয়টা ক্লজ আছে একটু খুঁজে বের করো। তিনটা। হ্যাঁ, বলো। So, তিনটা ক্লজ। তিনটা বলছো, আচ্ছা। আর আর বাকিরা একটু বলুক, একজন বলছে তিনটা, আর তিনটা। বুঝি নাই, তোমার বুঝি নাই কথা। তিনটা স্যার। তিনটা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
শোনো, ক্লজ আছে এখানে 4টা। দ্যাট রাইট অলসো ইমপ্লাইজ, এটা একটা ক্লজ, খেয়াল করে দেখো। রাইট হলো সাবজেক্ট আর ইমপ্লাইজ হলো ভার্ব, দ্যাটটা হলো কানেক্টর। হ্যাঁ, তারপরে দেখো দ্য স্কুল, তোমার কাছে কি মনে হয় এই যে গোটা কি স্কুলের ভার্ব, নাকি স্কুলের ভার্ব উইল হ্যাভ এ লিসেন এন্ড লার্ন কোনটা? এই স্কুল শব্দটার এই সাবজেক্টের ভার্ব কোনটা, গো নাকি উইল হ্যাভ? will have. উইল হ্যাভ। তাই ইমপ্লাইজ এর জন্য আমি বললাম একটা ক্লজ। হ্যাঁ, তাহলে স্কুল উইল হ্যাভ এ লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা দুইটা দুইটা ক্লজ। তাহলে মাঝখানের যে এই যে দে গো লোকটা আছে, তাহলে সেও তো একটা ক্লজ, কারণ গো এর সাবজেক্ট হচ্ছে দে। তাহলে এই ক্লজটা কয় নাম্বার? 3 নাম্বার। আর পরে কি ওয়্যার দিয়ে এভরিওয়ান উইল হ্যাভ এন এনজয়েবল টাইম, এটা 4 নাম্বার ক্লজ। দেখো বুঝছো কিনা। দে গোটা একটু কনফিউশন লাগতে পারে, এখানে ওয়্যার দিয়ে গো দলে বাদ দিলে তোমার জন্য ক্লিয়ার হইতো। এখানে লিঙ্কারটা দেয় নাই, ঠিক আছে, লিঙ্কারটা তারা ইউজ করে নাই। দ্যাট আনফরচুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুলস, তবে দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের স্কুলগুলোর কোনো জেনারেল পিকচার না। আনফরচুনেটলি আগে পরে কমা আছে, ইজ নট দ্য জেনারেল পিকচার, জেনারেল শব্দের অর্থ হচ্ছে ইউজুয়াল পিকচার, এটা আমাদের স্কুলগুলোর কোনো সাধারণ চিত্র না। ইন আওয়ার স্কুল দ্য সিস্টেম অফ এডুকেশন ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের এই অঞ্চলে যে সিস্টেম অফ এডুকেশন আছে, ডাজেন্ট অ্যালাউ চিলড্রেন মাচ ফ্রিডম, সেটা আসলে স্টুডেন্টদেরকে বা চিলড্রেনদেরকে বেশি একটা ফ্রিডম দেয় না। আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ডাজেন্ট অ্যালাউ চিলড্রেন বা লেট চিলড্রেন মাচ ফ্রিডম, আমরা খুব একটা স্বাধীনতা দিই না। অ্যান্ড ক্লাসরুমস লুক মোর লাইক কেজেস, এবং ক্লাসরুম গুলো আমাদের এই অঞ্চলে অনেকটাই কারাগারের মতন। হ্যাঁ, ওয়ার দে আর পেন্ট আপ ফর আওয়ার্স, এবং ক্লাসরুম গুলোতে তারা ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। পেন্ট আপ বলতে পারো তুমি স্যার লকড আপ, যেখানে কিনা তারা ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। তো এক হিসেবে বলতে গেলে, মানে আমি একটু মজা করে বলি যে অনেকে বলে যে অপরাধ জগতের ঢোকার রাস্তা অনেক, কিন্তু বের হবার কোনো রাস্তা নেই একবার এই রাস্তা ঢুকে পড়লে। স্কুলগুলোর অবস্থাটা এরকম হয়েছে যে একবার যদি এখানে ঢুকে পড়েন, তাহলে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। ওই ক্লাস টাইম শেষ হবে 6 ঘন্টা 5 ঘন্টা, তারপরে বেরোতে পারবেন। আপনি যদি বিভিন্ন রকম ক্লজ দাঁড় করিয়ে দেখবেন যে আপনাকে বলা হয় তুমি একটা অ্যাপ্লিকেশন দাও, সে অ্যাপ্লিকেশন বিবেচনা করা হবে, এই থেকে এদিক অ্যাপ্লিকেশন দিতে আর বিবেচনা করতে করতে 2-3 ক্লাস শেষ। তো দেখা যাবে কি আর 2 ক্লাসের জন্য আর গিয়ে লাভ কি, তাই ক্লাসটা করিয়েই যাই। মানে এরকম একটা সিচুয়েশন সৃষ্টি করা হয় আর কি স্কুল বা কলেজে। তার মানে আসলে আমি তোমাকে সে স্বাধীনতা দিচ্ছি না যে বলা মাত্রই তুমি যাও চলে যাও, এই স্বাধীনতাটা আমি তোমাকে দিচ্ছি না। ঠিক আছে, এই জন্য বলছে ক্লাসরুমস লুক মোর লাইক কেজেস ওয়্যার দে আর পেন্ট আপ ফর আওয়ার্স। রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য বলছেন এই ধরনের সিস্টেমটাকে আনএক্সেপ্টেবল, যে অগ্রহণযোগ্য একটা ব্যবস্থা। সো ডিড উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকও বলছেন যেটা একটা অগ্রহণযোগ্য ব্যবস্থা, এই ব্যবস্থা চলতে পারেন। সো ডিড উইলিয়াম ব্লেক, এখানে তোমার মনে হয় না যে বাক্যটা আসলে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল অ্যান্ড উইলিয়াম ব্লেক ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল টু, বা উইলিয়াম ব্লেক ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল অলসো, এটা বলা দরকার ছিল না? কি মনে হয়? জি স্যার, এমনই তো হওয়া দরকার ছিল। এখন কিন্তু সেটা না হইয়া একটা বাক্যটাকে শর্টকাট করা হয়েছে। এটাকে বলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। যারা কম্পিটিং সেন্টেন্সে ক্লাস পড়ছো তারা জানো যে এটাকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, যেমন সো প্লাস একটা অক্সিলারি ভার্ব বসবে, প্লাস এখানে একটা সাবজেক্ট বসবে। সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এরকম স্ট্রাকচারটা হবে। এটার মাধ্যমে মূলত সমর্থন জানানো হয় এই ক্লজটা দ্বারা। এই আগে একটা অলরেডি ক্লজ থাকবে, সিএল ফুল একটা ক্লজ থাকবে, তারপরে আবার নতুন আরেকটা ক্লজ হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে মূলত বলা হয় হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এই স্ট্রাকচারটাকে মূলত বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এবং এখানে ইনভার্সন ঘটতেছে, সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসতেছে। সাধারণত আমরা দেখি যে সাবজেক্টের পরে অক্সিলারি বসে, কিন্তু এখানে সাবজেক্টের আগে অক্সিলারি বসতেছে। এটা দিস ইজ কল্ড অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এটা কি মূলত বলা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তো যেমনটা মনে থাকবে যে আমরা যখন করছিলাম, যেমন দে আর গোয়িং টু কনসার্ট, এখানে অক্সিলারি ভার্বের জন্য আগেরটার উপর ডিপেন্ড করতে হয়। দে আর গোয়িং টু কনসার্ট, তারা কনসার্টে যাচ্ছে। ধরে নাও এবারে বললাম যে আমিও যাচ্ছি, তাহলে আমি লিখবো সো এম আই।
এখন প্রশ্ন হচ্ছে এমটা কই থেকে পাইছি, যে আর থেকে পাইছি। এখানে যদি বলতো যে দে ওয়ার গোয়িং টু কনসার্ট, তাহলে আমি বলতাম সো ওয়াজ আই। এখানে যদি বলতো দে ওয়ার গোয়িং, কিছু না স্যার, শুধু গো আছে, আমি তার ওয়াজের কিছু, আমিও আমি তার ওয়াজ দিতাম না, তাহলে ডু দিয়ে করতাম, সো ডু আই। এখানে যে আই না দিয়ে তুমি লিখতা যে হি, তাহলে আমি লিখতাম সো ডাজ হি। আমার কথা কি বুঝতে পারছো কিনা স্যার? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা আগের ক্লজের অক্সিলারিকে ফলো করবে। যে এই যে অক্সিলারিটা আছে, এই অক্সিলারিটা কই থেকে আসবে, এখানে যে যেটা আছে সেটা কোথা থেকে নিয়ে আসবো, এটা হচ্ছে আগের ক্লজের মধ্যে একটা অক্সিলারি দেওয়া থাকবে, ওই গ্রুপটা ফলো করতে হবে। ওখানে কি অ্যামিজার আছে, তাইলে আমি ওই অ্যামিজার থেকে কিছু দিব। এখানে ওয়াজার আছে, তাহলে ওয়াজার থেকে কিছু দিব। ওখানে কি ডুডাস আছে, তাহলে ডুডাস থেকে কিছু দিব। যদি ডিড থাকে তাহলে ডিড থেকে দিব। মেইন ভার্ব থাকলে ডুডাস ডিড দিয়ে কভার করব। যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি দিয়ে কভার করব। যেমন যখন এখানে আর ছিল, তখন আমিও অক্সিলারি হিসেবে অ্যামই দিছি। এখানে যখন ওয়ার ছিল, আমি অক্সিলারি হিসেবে ওয়াজই দিছিলাম। ঠিক আছে, কিন্তু যখন দেখা গেল ওয়ার বা আর কিছু নাই, খালি গো, প্লেন গো, মানে একটা মেইন ভার্ব আছে, তাহলে প্রেজেন্ট টেন্স, দের সাথে গো হইছে, তা আমি দিতেছি হি, তাহলে হি এর সাথে তো গোজ হবে, গোজ না দিয়ে লিখবো ডাজ হি। আমি তো মেইন ভার্ব দিতে পারবো না, আমি দিব অক্সিলারি ভার্ব। দ্যাট ইজ কল্ড অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন টেস্টে গাইডে দেখে নিও স্যার। কমপ্লিটিং সেন্টেন্সের জন্য বেশি আসে, এই রুলটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য বেশি আসে। এখানে সো মানে সুতরাং না, সো মানে এখানে অলসো। সো উইলিয়াম ব্লেক আরেকজন কবি, একটা নামটা মনে রেখো, BLAKE, সিকে না কিন্তু। 1757 থেকে 1857 জন্ম মৃত্যু। আর্টস কমার্স স্টুডেন্ট হলে একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারো। পলাশী যুদ্ধের সময় তার দেখা যাচ্ছে জন্ম, আর সিপাহী বিদ্রোহের সময় তার মৃত্যু আর কি। সো প্রায়, এবং 100 বছর বেঁচে ছিলেন। সো ডেফিনেটলি হি ইজ এ লাকি পারসন। অ্যান ইংলিশ পোয়েট এন্ড পেইন্টার, এটা অ্যাপোজিটিভ, অ্যান ইংলিশ পোয়েট এন্ড পেইন্টার। এটা বিসিএস পরীক্ষাও খুব বেশি দিন আগে না, 40 বা 41 নম্বর বিসিএস এর প্রশ্ন আসছিল যে হুইচ অফ দ্য ফলোইং পোয়েট ইজ বোথ আ পোয়েট অ্যান্ড এ পেইন্টার। নিম্নের কোন কবি পোয়েট এবং পেইন্টার বোথ? তখন উত্তর দিতে হয়েছিল উইলিয়াম ব্লেক। তাহলে তুমি এখান থেকেও কিন্তু তার পরিচয়টা পাও, যে তিনি একজন পোয়েট এবং তিনি একজন পেইন্টার। আগে একটা কমা দেওয়া আছে, পরে আরেকটা কমা দেওয়া আছে। এটা মূলত একটা অ্যাপোজিটিভ এর এক্সাম্পল, বা অ্যাপোজিটিভ, অ্যান ইংলিশ পোয়েট এন্ড পেইন্টার। এখানে দেখতে হবে পোয়েট, পেইন্টার, এবং আরেকটা জিনিস তিনি লিখে রাখো, হি ইজ অলসো ট্রেড অ্যাজ কার্পেন্টার। উনি মূলত যেটা করতেন, যে কাঠের প্লেটগুলোর মধ্যে, কাগজে কলমে না লিখে কাঠের প্লেটগুলোর মধ্যে খোদাই করে করে, ইনসাইজ করে করে, ওয়ার্ডটা হচ্ছে ইনসাইজ। ইনসাইজ মানে হচ্ছে খোদাই করা। হ্যাঁ, ইনসাইজ করে করে সে কাঠের মধ্যে দিয়ে কবিতা লিখতেন, পরে কবিতাগুলোকে রং তুলি দিয়ে আঁকাইতেন, পরে এটা চড়া দামে বিক্রি করতেন। ঠিক এভাবে বলা যাবে না যে তিনি মূলত সেগুন কাঠের মিস্ত্রি স্যার, বিভিন্ন রকম কিছু ফার্নিচার বানাইছেন, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে তিনি মূলত একজন আর্টিস্ট আর কি, সোজা বাংলায় সে একজন শিল্পী। এবং সে নানান রকম কিছু করেন, তবে তার কবিতাগুলো তিনি ওই স্লাইড বা বোর্ডের মধ্যে তিনি স্থান দেন আর কি, এরকম কিছু বলছে। ওর ফেভারিট সাবজেক্টস ইনক্লুডেড চিলড্রেন, তার পছন্দের সাবজেক্টের মধ্যে মূলত শিশুরা রয়েছে, মানে শিশুদেরকে নিয়ে তিনি লিখেছেন বেশি বেশি। ইন হিজ পোয়েম দ্য স্কুল বয়, দ্য ব্লেক রাইটস অ্যাবাউট ইয়াং বয়, তার কবিতার মধ্যে ব্লেক মূলত একটা ইয়াং বয় বা ছোট্ট বালক নিয়ে লিখছেন, হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল, যে কিনা তার স্কুল নিয়ে খুব আনহ্যাপি। ওয়ার ডোর ফেস টিচার গিভ জয়লেস লেসন, এবং বলা হচ্ছে, এবং কেন সে এই শিশুটা স্কুল সম্পর্কে আনহ্যাপি, কেননা এখানকার ডোর ফেস মানে হচ্ছে সিরিয়াস লুক টিচার, সিরিয়াস লুক টিচার, সিরিয়াস লুকড বা গ্রেভ লুক টিচার, হ্যাঁ, খুব ভাব গাম্ভীর্যপূর্ণওয়ালা লোক, এরা কিছু কিছু জয়লেস লেকচার প্রদান করে থাকে, বা আনন্দহীন কিছু লেকচার প্রদান করে থাকে। লেসন, LESSONS, জয়লেস লেসন বা গ্রেভ লুকিং লেসন বা সিরিয়াস লুকিং লেসন প্রদান করে থাকে। হি উড রাদার লাইক টু বি আউটডোর্স এন্ড এনজয় দ্য সামার ডে। তো এই শিশুটা শিক্ষকের এই আহ বিভৎস চেহারা বা গাম্ভীর্যপূর্ণওয়ালা চেহারা এবং তার যে জয়লেস বা নিরানন্দ যে লেকচার, এগুলো তার শিশুদের পছন্দ না। শিশুটা পছন্দ করে, হি উড রাদার লাইক টু বি আউটডোর, সে চায় সে আউটডোরে থাকবে, বাইরে বাইরে ঘুরে বেড়াবে। তোমাদের মতন, তোমাদের যেমন স্কুলের চাইতে বাইরে ঘুরে বেড়াতে, কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে, কোনো রিসোর্টে বেড়াতে গেলে স্বাভাবিকভাবেই স্যার মনটা একটু ভালো লাগে স্যার। তার মানে ইউ আর নট লাইকিং দ্য প্রেশার্স অফ দ্য স্কুলস অর ইনস্টিটিউশনস, বাট if you want to establish your career in your academic life line, then definitely you are to follow this school or schooling system or disciplining system. You cannot ignore it.
So, ব্যাপারটা এরকম। সো ডোরফেস টিচার বা সিরিয়াস বা গ্রেভ লুকিং টিচার গিভ জয়লেস লেসন, কিছু নিরানন্দ লেকচার তারা প্রদান করে থাকে। হি ডাজ লাইক টু বি আউটডোরস, সে পছন্দ করে সে আউটডোরে থাকবে। এনজয় দ্য সামার ডে, সে চায় যে সে সামার ডে এনজয় করবে। হি প্লিডস উইথ হিজ প্যারেন্টস, সে পিতামাতার কাছে আপিল করে। প্লিডস মানে হচ্ছে আপিলস, সে পিতামাতার কাছে আপিলস করে। টু রেস্কিউ মানে টু ফ্রি হিম ফ্রম দ্য ড্রাডজারি অফ স্কুল, ড্রাডজারি মানে টু ফ্রি হিম ফ্রম দ্য স্লেভারি অফ স্কুল, স্লেভারি বা দাসত্ব। তো সে চায় তার পিতামাতা তাকে মূলত হচ্ছে মুক্তি দেয় স্কুলের দাসত্বপনা থেকে। মানে এই শিশুটার মতে স্কুলে আসলে একটা দাস প্রথা চলে, শিক্ষকরা অথরিটি এক এক ধরনের নিয়ম কানুন আমাদের উপর চাপায়া দেন এবং আমরা সেই সকল নিয়ম কানুন ফলো করি। কখনো কখনো হোমওয়ার্ক নিয়ে আসতে বলেন, বাসায় এসে আমরা একটা চাপের মধ্যে থাকি। আমাদের ল্যাব ওয়ার্ক গুলো আমাদের রেগুলারলি করতে হয়, ল্যাব যদি আমি না করি তাহলে ল্যাবের মেকআপ ক্লাস আমাকে করতে হয়। কোনো সময় যদি ল্যাব হুবহু আরেকজন কপি করে ফেলে ধরে ফেলে তখন সেটাকে কপি লেখা দেয়, বলে যে আবার লেখা নিয়ে আসো। নানান রকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের স্কুলের দিনগুলো পার করি। এর জন্য ছেলেটার মনে হয়েছে স্কুলে গিয়ে আসলে আমরা কিছু শিখি না, বরঞ্চ আমাদেরকে দাস বানিয়ে রাখা হয়, সো দ্যাট উই অ্যাবাইড বাই দ্য রুলস এন্ড রেগুলেশনস ফলো ইম্পোজড বাই দ্য স্কুল। এটা সে মনে করতেছে, এর জন্য সে বাবা মার কাছে আপিল জানাইছে যে আমাকে দাসত্বপনা থেকে মুক্তি দেওয়া হোক। কবিতার যে মেইন পড়া বা মেইন থিম সেটা কিন্তু এখানে হয়ে গেছে, যে ইন হিজ পোয়েম থেকে শুরু করে ড্রাদের স্কুল পর্যন্ত এটাই মূলত হচ্ছে এই কবিতার মেইন থিম। মূল ভাবটা মূলত এইটাই, বা এটাই হচ্ছে সামারি বলতে পারো তুমি স্যার। এই অংশটুকু ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। তাহলে এই কবিতায় আমার যে পাচ্ছি, আমি পাইলাম যে এই কবিতাটা ফ্লো চার্টের জন্য পড়তে পারি, এই কবিতা মেইন থিমের জন্য পড়তে পারি, আর যে কোনো কবিতাই তুমি সামারি রাইটিং এর জন্য পড়তে পারো স্যার। এনি অফ দ্য পোয়েম ইউ ক্যান স্টাডি ফর সামারি রাইটিং। ঠিক আছে, তাহলে সেই হিসেবে সামারি রাইটিং ইজ অলসো কারেক্ট। তাহলে এই প্যারাটুকু বা তার যে স্কুল সিস্টেম এই সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারো আমাকে। স্যার প্লিড মানে কি? বলো বলো। স্যার প্লিড মানে কি? PLEADS, প্লিডস উইথ হিজ। আপিল আপিল, প্রার্থনা করা, প্রার্থনা করা। সৈকত কয়টার ব্যাচের? স্যার আমি সোম আর বুধবার স্যার বিকালের বেসে একটা। এই ক্লাসটা ওই দিন স্যার করি নাই। তুমি এই ব্যাচে তো ভোরে হও না কেন, অ্যাডমিট নাও না কেন? তুমি তো মনে হয় রবি রবি বৃহস্পতি ব্যাচে আছো, গ্রুপে আছো, নাকি আসো সম্বুদের ব্যাচে? স্যার সোম বুধের সম্বুদের বেসে নাই গ্রুপে স্যার, আছো ওই না সিনিয়র বৃহস্পতি। গ্রুপে? ওটা অ্যাড হয়ে নিও, আমি তোমাকে একটা লিঙ্ক পাঠাইছি, তুমি না স্যার দেখো। সোম বুধের গ্রুপে নাই স্যার। আচ্ছা স্যার। জি স্যার। স্যার প্লিডেড মানে কি স্যার? প্রেড দেওয়া যায় স্যার? হুম, স্যার বলো। প্রেড দেওয়া যায়? প্লিডেড মানে স্যার, প্লিডস মানে প্রেস বা হি প্রেস না হিজ না না উইথ না হিজ না 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 না, প্রে প্যারেন্টস। না, না না না, নো নো, বলা যাবে না। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি। ডার্জারি প্রাণশক্তি কেড়ে নেওয়া, হ্যাঁ প্রাণশক্তি কেড়ে নেওয়া টাইপ বোঝায়, রাইট। এখানে একটা জিনিস দেখতে হবে যে এই কবিতাটা, আমরা যে কবিতাটা পড়বো এখন, তোমরা জানো যে কবিতা কাব্যগ্রন্থ এগুলো থেকে নেওয়া হয়, তাই না? স্কুল বয় যে কবিতাটা আছে এটা জেনে নাও। এই কবিতাটা যে কাব্যগ্রন্থটা অ্যাডমিশনের কাজে লাগতে পারে, উইলিয়াম ব্লেকের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স। ইনোসেন্স, সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এখান থেকে দেওয়া হয়েছে। তো সংস অফ ইনোসেন্সে
মূলত হচ্ছে এটা পার্ট 1 আর সংস এক্সপিরিয়েন্স পার্ট 2। উনি মূলত প্রতিটা কবিতায় তার বইতে যা লিখছেন, প্রতিটা কবিতায় একটা ইনোসেন্স পার্ট লিখছেন, একবার এক্সপিরিয়েন্স পার্ট লিখছেন। যেমন প্রথম যে 5টা লাইন আছে এটা আসলে তার ইনোসেন্স পার্ট থেকে নাও, তার বইয়ের মানে কাব্যগ্রন্থের এখান থেকে নাও। আর এই যে পরের যতটুকু আছে একদম শেষ পর্যন্ত এটা নেওয়া হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স পার্ট থেকে। ওনার এই কবিতার পুরো বইয়ের মূল ভাষ্যই হচ্ছে পিপল স্টার্টস হিজ জার্নি উইথ ইনোসেন্স বাট এন্ডস উইথ এক্সপিরিয়েন্স। এবং উনি বইয়ের মধ্যে পুরো বই বুঝাতে চাইছেন দ্য মোর পিপল গ্রো আপ, যত মানুষ বড় হয়, দ্য মোর দে লস দেয়ার ইনোসেন্স, তত মানুষ তার ইনোসেন্স ব্যাপারটাকে হারায়। দে গেইন দেয়ার এক্সপিরিয়েন্সেস, তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করে, অ্যান্ড দে ফিল দ্য পেইন অফ লাইফ, তখন যখনই যত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করে তখন তারা জীবনের পেইন গুলোকে তারা ফিল করতে শুরু করে, যেটা তার ইনোসেন্স লাইফ বা 0 to 5 ইয়ার্স এর মধ্যে থাকে না। যখনই সে এক্সপিরিয়েন্সের মধ্যে ঢোকে তখনই সে জীবনের পেইন গুলোকে আহ উম, বুঝতে শুরু করে আর কি, এবং সে ফাইট করে সে পেইন গুলোর সাথে। সবশেষ আহ তার মৃত্যু হয় আর কি অনেক পেইন নিয়েই আর কি। কেউ সুখ নিয়ে পৃথিবী থেকে আসলে যায় না, ওনার ভাষ্যটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে তোমার ফুল কবিতার বা মেইন ভার্সন হচ্ছে এই 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 যে বইটা আছে এটার মেইন ভাষা হচ্ছে এটাই। এখানে আমরা দেখি যে আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন, আমি গ্রীষ্মের সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি। মর্ন মানে হচ্ছে মর্নিং, আমি গ্রীষ্মের সকালবেলা ঘুম থেকে উঠতে পছন্দ করি। ওয়েন দ্য বার্ডস সিং ইন এভরি ট্রি, যখন কিনা প্রতিটা গাছে গাছে পাখি গান গেয়ে বেড়ায়। দ্য ডিস্টেন্ট হান্টসম্যান উইন্ডস হিজ হর্ন, উইন্ডস মানে ব্লোজ, দূরের এক শিকারী, হান্টসম্যান মানে হান্টার, উইন্ডস ইজ ব্লো, হর্ন মানে হচ্ছে ব্লোজ হিজ হর্ন, দূরের এক শিকারী তার আহ, বাঁশি বাজাতে বাজাতে আসে। অ্যান্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি, ছোট ছোট চাতক পাখিরা আমার সাথে গান করে। ও হোয়াট সুইট কোম্পানি, কি সুন্দর আমার সহচর্য। তাহলে শিশুটা তার শৈশবের কথা যখন বলতেছে তখন সে বুঝাতে চাইতেছে হি ওয়াজ ভেরি মাচ অ্যাটাচড উইথ দ্য নেচার, বা এটাকে বলা যায় ন্যাচারাল অ্যাটাচমেন্ট, এটা তার মধ্যে ছিল। ন্যাচারাল অ্যাটাচমেন্ট এইটা তার মধ্যে ছিল শিশুটার মধ্যে। সো আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন, আমি গ্রীষ্মের সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি। ওয়েন দ্য বার্ডস সিং এভরি অন এভরি ট্রি, যেখানে কিনা পাখিরা গাছে গাছে গান গেয়ে বেড়ায়। দ্য ডিস্টেন্ট হান্টসম্যান উইন্স হিজ হর্ন, ডিস্টেন্ট হান্টসম্যান উইন্স হিজ হর্ন বলতে আমি কথাটা যে এভাবে করে বলি, যেমন আমরা যারা শৈশবে আমাদের গ্রামে বেড়ে উঠছি অনেকে হয়তো জানতে পারবে বা মিলবে হয়তো, বা আবার এখনকার সময়ে নাও মিলতে পারে। আমি আমার শৈশবের কথা বলি, তো আমাদের এরকম এক বড় ভাই ছিলেন। তো তিনি বড় ভাই বলতে মানে গুরু সদৃশ বড় ভাই, কিন্তু অত বেশি বড় না। ধরো আমার বয়স যদি 6-7 বছর হয় তাহলে বড় ভাইয়ের বয়স 10 বছর। তো বড় ভাই একটু অ্যাডভেঞ্চার লাভিং ছিলেন, বিভিন্ন জায়গা থেকে গাছের থেকে পাখির বাসা পেরে নিয়ে আসতেন, পাখির ডিম নিয়ে আসতেন। কোনো জায়গায় পাখি খুব যুবথুবু অবস্থায় বসে আছে বৃষ্টির মধ্যে, তো সে পাখিটাকে সে আনতেন, ধরে আনতেন, তাকে খাওয়াতেন টাওয়াতেন, এইসব কিছু করতেন। তুমি যদি এটা বাচ্চার সাইকোলজি থেকে চিন্তা করো তাহলে দেখবা যে এই বাচ্চার কাছে এই লোকটা কিন্তু গুরু পর্যায়ে, যার এই এই লোকটা তো সে দারুণ ইন্টারেস্টিং একটা লোক। পাখি আনতে যাচ্ছে, এই করতে, সে সিটকা দিয়ে মাছ মানে তোমার পাখি মারতেছে, মাছ ধরতেছে বড়শি দিয়ে। একদম শৈশবের গ্রামের শৈশব বলতে যা বোঝানো হয়, এভরিথিং উই হ্যাভ এক্সপিরিয়েন্স। তো শিশুটার ক্ষেত্রে এরকম হয়েছে, শিশুটা দেখতেছে গাছে গাছে গান গেয়ে বেড়ায়, পাখির আমার সাথেই গান গায়, আমার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেড়াই সুন্দর করে, হোয়াট সুইট কোম্পানি, কি সুন্দর। এবং বলছে দূরের ওই শিকারী যখন বাঁশি ফুদিতে আসে আমরা শিশুরা দল বেঁধে বেঁধে তার পিছন পিছন যাইতাম, সে কি করে তা দেখতাম। এই ব্যাপারগুলো আমাদের মধ্যে ছিল। তাহলে এটা মূলত তার আর্লি লাইফের কথা বলতেছে, তার জীবনের বিগিনিং এর কথা বলতেছে আর কি। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ন্যাচারাল অ্যাটাচমেন্ট। হ্যাঁ, আচ্ছা, প্রথম পার্ট বুঝতেই পারতেছে এখানে কোনো বেদনা নাই। তার জীবনের শুরু, আমাদের সবার জীবনের 0 থেকে 5 বছরের স্টাডি এখানে বলা আছে। এবার দেখো তার দুঃখের কথা শুরু হবে পরের থেকে, কারণ এক্সপিরিয়েন্স শুরু হয়ে যাবে। তো নাকি বোর ফিল করতেছে স্যার, কবিতা কিন্তু ইন্টারেস্টিং, বাট আমি জানি না ভালো লাগতেছে কিনা বলতে পারবো না। বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, কিন্তু গ্রীষ্মের সকালবেলা ঘুম থেকে উঠা, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, এটা আমাদের সকল আনন্দ কেড়ে নিয়ে যায়। বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, গ্রীষ্মের ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, এটা সকল আনন্দ কেড়ে নিয়ে যায়। আন্ডার এ ক্রুয়েল আই আউটন, দূরে গিয়ে আমি কিছু নিষ্ঠুর চোখের নিচে পড়ি। ক্রুয়েল মানে নিষ্ঠুর, মানে রুড, আর ইউডি। আউটন শব্দের অর্থ হচ্ছে চেহারায় ভাব গাম্ভীর্য ধারণ করে রাখা, অভিনয় করা টাইপের আর কি।
এমনিতে পরিধান করা হচ্ছে ওয়্যার, জামা পরিধান করা, সেখান থেকে পাস্ট টেন্স হচ্ছে ওর, সেখান থেকে হচ্ছে ওর্ন, সেইখান থেকে মূলত কথাটা বলা হইতেছে আউট ওন। ঠিক আছে, মানে বাহিরের একটা মুখোশ পরে থাকি শিক্ষকরা, আমরা শিক্ষার্থীদের সামনে একটা প্রেসার ক্রিয়েট করার জন্য একটা পরে থাকি। দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে ইন সাইং এন্ড ডিসমে। দূরের যে ছোট ছোট শিশুরা আছে, ছোট ছোট শিশুরা আছে, তারা তাদের দিনগুলো কাটায় সাইং, সাইং শব্দ তো রিগ্রেট, দুঃখে আফসোসে দিনটা কাটায় তার স্কুলে গিয়ে। হঠাৎ করে সে ঘুরে ঘুরে বেড়াতো স্কুলে, খেলাধুলা করতো, পাখির সাথে কথা বলতো, গান গাইতো। এইসব বাদ দিয়ে যখন সে স্কুলে গেছে, হাতের মধ্যে একটা আদর্শলিপি বই ধরায় দিছে, তার তো আর এই টাইম গুলো ভালো লাগতেছে না। তার একটা সময় ছিল বাবা মা থাকবে, পশু পাখি থাকবে, এইসব থাকবে, সেটা সে আর এনজয় করতে পারছে না, বরং স্কুলের একটা কড়া চাপের মধ্যে সে পড়ে গেছে হঠাৎ করে। তাহলে এটা তার মধ্যে রিগ্রেট দেয়। ঠিক আছে, অ্যান্ড ডিসমে, ডিসমে শব্দের অর্থ হচ্ছে তোমার ফ্রাস্ট্রেশন। আমি জানি না, আমার একটু দেখো তো স্যার, প্রথম দিন যে স্কুলে গেছো গিয়ে, আমি জানি না, তারা তো মনে নাই, বাট বাবা মা বলে যে স্যার প্রথম দিন গিয়ে নাকি আমি অনেক কান্নাকাটি করছি, স্কুল আমি যেতে চাই নাই। এবং একটু একটু হাত তুলবা যে স্যার কাদের এরকম অবস্থা হয়েছিল স্যার, স্যার মানে আমি তো অত মনে নাই, বাট প্যারেন্টস বলছে যে স্যার আমি নাকি প্রচুর কান্নাকাটি করছি, প্রথম স্কুলে যাইতেই চাইনি, 1-1.5 মাস 2 মাস 3 মাস এরকম আর কি, বা প্রথম দিন গিয়ে প্রচুর কান্নাকাটি করে চলে আসছি আর কি। ঠিক আছে, এরকম কিছু আর কি। এরকম কতজন আছে দেখে তো, একটা হাত তোলেন তো বা টিক দেন, দেখেন পার্টিসিপেন্ট লিস্টের মধ্যে টিক দেওয়ার জায়গা আছে, দেখি কতজন আছে। আমি মনে হয় অনেকেই থাকার কথা, বাট ইটস ন্যাচারাল, কারণ এটাই ঘটে আর কি। মাত্র 2জন আছে, আমার মনে হয় না বাকিরা ক্লাস শুনতেছে বলে। আচ্ছা, বাকিরা খুব হাসি খুশি মনে স্কুলে গেছে, তো নট ব্যাড, ভালো এটা। ঠিক আছে। হ্যাঁ, চ্যাট বক্সেও লিখতে পারবেন। ওকে, ঠিক আছে। তো ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ডিস্ট্রেস, এগুলো আছে। তো শিশুটা এক ধরনের হতাশা বোধ এর মধ্যে কাজ করে, বা এরকম করে। আর দেন এট টাইমস মানে মাঝে মধ্যে, এরপর মাঝে মধ্যে, এট টাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে, সামটাইমস। ড্রুপিং সিট, ড্রুপিং শব্দ টেকিং রেস্ট ইন রেস্ট আর কি। ড্রুপিং সিট বা রেস্ট সিট মানে আমি ঝিমাইতাম, দেখবা মাঝে মধ্যে স্কুলে আইসা বা কলেজে আইসা তোমাদের ঘুম ধরে খালি। ঠিক আছে, তো মাঝে মধ্যে আমি আসলে, শিশুরা বলতেছে যে আমি সিটের মধ্যে বসে বসে রেস্ট নিতাম, স্পেন্ড মিনি অ্যানশাস আওয়ার, এবং আমি সিটের মধ্যে বসে বসে বেশ কিছু উদ্বিগ্ন ঘন্টা আমার স্কুলে পার করি। অ্যানশাস মানে হচ্ছে ওরিড, হ্যাঁ, বা ওরি। আমি বিভিন্ন কিছু উদ্বিগ্ন ঘন্টা পার করি, ওরিড আওয়ার্স বা আওয়ার্স অফ ওরি, এরকম ঘন্টা। এখানে ব্যাপারটা কি, আওয়ার্স অফ ওরি বা ওরিডনেসটা কি? যেমন দেখেন, আপনি যখন স্কুলে যাবেন বা কলেজে যাবেন, আমি জানি না আপনার এই ফিলিং গুলো মিলবে কিনা। যেমন যখন স্কুলে যাই, গিয়ে যখন শুনি যাচ্ছে খাতা দিবে, মনটা কেমন শুকায় যায় না স্যার? মনে হয় না স্যার যে একটু মাঝে মধ্যে বললেন, তাহলে হয় কি যে একটু মজা পাওয়া যায় আর কি, আপনার একটু টিক মার্ক দিলে বা বললে পরে। ঠিক আছে, Yes, sir. তো মনে জি হয় স্যার, কি জি স্যার। খাতা দিবে, আবার কি এটা যন্ত্রণার একটা অবস্থা, কি দরকার ছিল? পরীক্ষা যদি আরো খারাপ হয়, আগে থেকেই জানো যে পরীক্ষাটা খারাপ হয়েছে, তাহলে ওই খাতাটা যদি ওদিন দেওয়ার টাইম আসে, তুমি মনে করো যে ওই খাতাটা কোনোভাবে যদি হারায়া যায়, আমরা অনেক সময় ফ্যান্টাসিতে ভুগি। ঠিক আছে, যে এই খাতাটা যদি Sir, and it's English with G, sir. এই খাতাটা যদি স্যার হারায়া ইংলিশ যায়, কুইজ, স্যার ইংলিশ কুইজে খাতা। তো এই খাতাটা যদি হারায়া যায় ভালো হয়, স্যার ইংলিশ এই কুইজ। খাতাটা যদি কোনো কিছু যদি পানিতে ভিজা যায় ভালো হয়। হ্যাঁ, এরকম কিছু কিছু অনেক সময় আমাদের মনে হয়। শৈশবে আমার মনে হইতো কিছু কিছু পরীক্ষা খারাপ হইলে আমার মনে হইতো যে এই খাতাটা হারায় গেলে ভালো হবে। ঠিক আছে, এরকম কিছু একটা ব্যাপার। তো Sir, স্পেন্ড and মিনি অ্যানসাস আওয়ার। কি দিল? হ্যাঁ, নট অনলি দ্যাট, Sir, স্কুলে একটা আমরা এত পরীক্ষা মনে আতঙ্কে আছে, sir? থাকি। মানে আমাদের পরীক্ষার সময় আমি যাই, ওই যে আমি আমার ইসের কথা বলতেছি, শৈশবের কথা বলতেছি। মানে পরীক্ষা যখন তোমার, কি বলা যায় এটাকে, আহ খাতা যখন দেওয়ার টাইম, এটা তো একটা ব্যাপার হইলই। পরীক্ষা যখন আসে তখন টেনশন, আমরা কোনো আনন্দ ভাবে পরীক্ষা নিতে পারি না। আরেকটা কথা মনে পড়ছিল, আমি এখন ভুলে গেছি। আরেকটা কথা আমার ভাবনায় আসছিল, ভালো একটা চিন্তা আসছিল, কিন্তু এটা এখন এই মুহূর্তে মনে নেই। আচ্ছা ঠিক আছে, স্পেন্ড মেনি অ্যানসার্স আওয়ার, নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট। তাহলে আমি স্কুল আসলে আনন্দ লাভের জন্য যাই, কিন্তু আমি গিয়ে দেখি যেটা বিপদের মধ্যে পড়ে গেছি আর কি। ঠিক আছে, মানে উল্টা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। ওকে, তারপর দেখি যে নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট বলতেছে যে আমি স্কুলে গিয়ে আমি আসলে আমার বইয়ের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাই না। নর
বাক্যটা আসলে এরকম ছিল, নর ক্যান আই টেক ডিলাইট ইন মাই বুক, নর ক্যান আই টেক ডিলাইট ইন মাই বুক, আমার বইয়ের মধ্যেও আমি কোনো আনন্দ খুঁজে পাই না, এরকমটা বাক্যটা ছিল। এখানে তোমাদের পড়াইছি বহুবার স্যার, বিশেষ করে নেগেটিভ অ্যাডভার্বের নিয়মগুলো মনে থাকবে নিশ্চয়ই। তো এখানে নর প্লাস ক্যানটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এবং তারপরে আই হইলো বাক্যের সাবজেক্ট, এবং টেক হচ্ছে এখানকার মেইন ভার্ব। এখানে একটা ইনভার্সন অফ দ্য ভার্ব ঘটছে, তোমরা যে বাক্যটাকে একটু খেয়াল করো। নটটা হচ্ছে এখানে নেগেটিভ অ্যাডভার্ব, এটা কম্পিটিশনের নিয়মে পড়ানো হয়েছে। ক্যানটা হচ্ছে মূলত এখানে একটা অক্সিলারি ভার্ব এভি, আইটা হচ্ছে এখানকার একটা সাবজেক্ট, টেকটা হচ্ছে এখানকার একটা মেইন ভার্ব, এরকম হয়েছে। হ্যাঁ, ডিলাইট ইন মাই বুক, এবং আমি আমার বইয়ের মধ্যেও খুব একটা আনন্দ খুঁজে পাই না। তো নেগেটিভ এর পর আগে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর মেইন পাবে এরকম। নট সেট ইন লার্নিং পাওয়ার, এমনকি বাওয়ার শব্দ গার্ডেন, এমনকি শিক্ষা নামক যে বাগান, শিক্ষালয় বিদ্যালয়, এই বিদ্যালয়তে বসে যে আমি আনন্দ পাবো, সে আনন্দ তো আমি পাই না, বরঞ্চ নানা রকম ঝুঁকির মধ্যে আমি সময়গুলো বা দিনাতিপাত করি। ওনস উইথ ড্রেয়ারি শাওয়ার, এবং ওনস মানে হচ্ছে অন্ত্র মানে হচ্ছে যন্ত্রণা পাওয়া, এখানে অন্ত্র মানে ব্যথা পাওয়া, বেদনা পাওয়া, গেটিং পেইন, বা বলতে পারি ইনফ্লিক্টেড উইথ, যন্ত্রণা ক্লিষ্ট হওয়া। ইনফ্লিক্টেড উইথ, যন্ত্রণা ক্লিষ্ট হওয়া, বলতেছে যে আমি প্রায়শই বিভিন্ন রকম যন্ত্রণায় পড়ি উইথ দ্য ড্রেয়ারি শাওয়ার। ড্রেয়ারি শব্দ তো ড্রেডফুল, ভয়ের, ড্রেয়ারি শব্দ হচ্ছে ড্রেডফুল মানে ভয়ের, ড্রেডফুল। আর শাওয়ার শব্দ তো আমি বলতে পারবো স্যার, এখানে একজাক্টলি এরকম বলা যাবে না, বলবো যে ওয়ার্ডস অফ টিচার্স, ওয়ার্ডস অফ টিচার্স, মানে ও বলতেছে যে ওয়ার্ডস অফ টিচার্স, শিক্ষকের যে কথা বলতেছে, প্রতিদিন আমি স্কুলে বসে কোনো আনন্দ পাই না, বইয়ের মধ্যে কোনো আনন্দ আমার কাছে নাই, এবং আমি প্রতিনিয়ত যন্ত্রণা ক্লিষ্ট হই শিক্ষকদের ভারী ভারী কথাবার্তায়। অর্থাৎ শিক্ষকরা একটা ধরনের ভয় দেখাতে চায় তোমাকে, প্রমোশন কিন্তু পাবা না, ফেল করবা, ঠিক আছে, এইটা না হলে এটা পারবা না, ওইটা না হলে ওইটা করতে পারবা না, আমার ক্লাসে 5 মিনিট পরে ঢুকতে পারবা না, আমার ক্লাসে আমি বের হয়ে যাওয়ার পরে তারপরে তুমি বেরোইবা, এর মাঝখানে কেউ ঢুকতে পারবে না, বাইরে যেতে পারবা না, আকাশে তাকাইতে পারবা না, জানলায় তাকাইতে পারবা না, ক্লাসের দিকে তাকাইতে হবে, না বুঝলে বলতে হবে, কিন্তু বলবে, কিন্তু আমি উত্তর দিব না। তো এরকম নানা রকমের যন্ত্রণার মধ্যে কিন্তু আহ আমরা আসলে মানে থাকি সবসময় স্টুডেন্টরা আর কি। তাহলে দেখা যাচ্ছে শিক্ষক একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাখতে পছন্দ করেন, এবং উনি ওনার ওয়ার্ড দ্বারা, শাওয়ার দ্বারা, যেখানে কিনা আমাদেরকে ভরসা দিবেন, সেখানে দেখা যাচ্ছে উল্টে আমাকে প্রেশারাইজ করতেছেন, আমি ভয় পেয়ে যাচ্ছি। এই জায়গাগুলো থেকে আসলে মনে হচ্ছে একটা শিশু প্রতিনিয়ত দিনকে দিন এক যন্ত্রণায় পর্যবসিত হচ্ছে, ঠিক আছে, যেটা কিনা আসলে তার হওয়ার কথা ছিল না। স্কুল তার আনন্দ ঘন হবে, কিন্তু সেটা সে পাচ্ছে না, এরকম কথাটাই বলা হইতেছে। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, কিভাবে একটা পাখি যেটা জন্ম মানে আনন্দ লাভের জন্য জন্মগ্রহণ করে, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, বার্ড মানে এখানে সেই শিশুটাকে বোঝানো হইতেছে, মানে চাইল্ড ইটসেলফ। কিভাবে করে একটা পাখি যে কিনা আনন্দ লাভের জন্য জন্মগ্রহণ করে, সিট ইন এ কেজ এন্ড সিং, কিভাবে করে সে আসলে খাঁচায় বন্দি থাকতে পারে এবং গান করতে পারে। তো কেজ মানে হচ্ছে খাঁচায় বন্দি থাকা, তো বলতেছে কিভাবে করে সে পারে একটা খাঁচায় বন্দি থাকতে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যখন ক্লাসগুলো আমরা চালাই বা করি, তখন দেখা যায় কি যে আমাদেরকে বলা হয় যে আমাদের শুধুমাত্র একাডেমিক পড়াশোনায় ব্যস্ত থাকলে চলবে না, আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি, সহশিক্ষা কার্যক্রমে মনোযোগ দিতে হবে, এবং এভাবে করে আমাদের নিজেদের এক্সপ্লোর করতে হবে। কিন্তু আমি চাচ্ছি আমি এটা এক্সপ্লোর করি, কিন্তু আবার কি হইতেছে, আপনি পরের দিন আমার পরীক্ষা দিয়ে রাখতেছেন। আজকে আপনি এটা বলতেছেন সায়েন্স ফেয়ার হবে, বলতেছেন তুমি প্রজেক্ট জমা দাও, আর তুমি ভালো স্টুডেন্ট, আমি প্রজেক্ট জমা দিলাম, শিক্ষকের মতামত নিয়ে আলাপ আলোচনা করে বন্ধুদের সাথে টিম করে আমি একটা প্রজেক্ট জমা দিয়ে সাবমিট করলাম। পরের দিন দেখলাম যে রুটিন দিছে যে আমার কালকে পরীক্ষা। আমি বললাম যে স্যার পরীক্ষাটা কি একটু পিছানো যায়, আমি তো প্রজেক্ট নিয়ে সারাদিন পড়তে পারি না, আপনার কথা কেউ শুনবে না। আপনি যদি আপনি কলেজের মতো চলতেছে, সহশিক্ষা কার্যক্রমটা এর মধ্য থেকেই বের হইতে হবে, এর মধ্য থেকেই বের করতে হবে। আমার জন্য ফ্রি টাইম কেউ দিয়ে দিচ্ছে না, তার মানে আমি খাঁচায় তোমাকে বন্দিও করে রাখছি, আবার বলতেছি তুমি গান গাও গান গাও। ঠিক আছে, তো এটা আসলে অসম্ভব। ছেলেটা তাই বলতেছে, কিভাবে করে একটা পাখি যে কিনা আনন্দ লাভের জন্য জন্মগ্রহণ করে, সে আবার খাঁচায় বন্দি থাকবে, আপনি খাঁচায় বন্দি করে রাখবেন, আপনি বলবেন যে আবার গান গাও, সেটা কিভাবে সম্ভব? হাউ ক্যান আ বার্ড ওয়েন ফিয়ার্স অ্যানয়, হাউ ক্যান এ চাইল্ড, কেউ একটা শিশু যখন ফিয়ার্স মানে ভয় পাওয়া, এটা ভার্ব একটা, অ্যানয় শব্দের অর্থ হচ্ছে রাগ আর কি, শিক্ষকের যে রাগ, হ্যাঁ, অ্যানগার, শিক্ষকের যে রাগ, সেটাকে যখন সে ভয় পাচ্ছে,
বা ড্রুপ ইজ টেন্ডার উইং। ড্রুপ শব্দের অর্থ হচ্ছে ড্রুপ ইজ টেন্ডার উইং। ড্রুপ 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 হচ্ছে রেস্ট, আমি আগেও বলছি, অলসভাবে সময় কাটানো। তো একটা শিশু সবসময় শিক্ষককে ভয় পাচ্ছে, স্কুলকে ভয় পাচ্ছে, এবং সে তার যেই দিন তার ডানা মেলে বেড়ানোর কথা, সেই ডানা হাতগুলো মনে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং সে চুপচাপ স্টিক ভাবে তার স্কুলের সিটের মধ্যে বসে আছে, নড়াচড়া করতে পারতেছে না শিক্ষকের চাপে, শিক্ষা প্রতিষ্ঠানের চাপে। ড্রুপিস টেন্ডার উইং, টেন্ডার মানে হচ্ছে কোমল, তার কোমল যে উইং বা হৃদয়, সেটাতে তার ঘুরে বেড়ানোর কথা, সেটা সে পারছে না। তুমি যে এখনকার যদি এটা 100 বছর আগের কথা বলতেছে, তুমি যে এখনকার প্রেক্ষাপটে তুমি আমাকে বলো, তো তুমি বলবা যে আসলে ঢাকা শহরে যদি তুমি বলো, বা অনেকেই খেয়াল করবা যে একটা প্রি প্লে স্কুলে দেখা যাচ্ছে বাচ্চাকে 3 বছর বয়সে দিয়ে দিচ্ছে, প্লেতে দিচ্ছে 4 বছর বয়সে। তারপরে ধরো পোস্ট প্লে বলে কোনো নাই, নার্সারি আছে, কেজি 1 আছে, কেজি 2 আছে। হ্যাঁ, এরকম করে দেখা যায় স্কুলে ভর্তি হওয়ার আগেই তার 7-8 বছর নাই, এবং তার শৈশবকে কিন্তু ধীরে ধীরে আমরা ওইখানে মেরে ফেলতেছি। তো এটাই বলতেছে, তখন ওই শিশুটা করবে কি? তখন সে মনে করে যে ধীরে ধীরে সে তার যৌবনপূর্ণ বসন্তকে হারায় ফেলতেছে। ফরগেট হিজ ইয়ুথফুল স্প্রিং। সে ধীরে ধীরে তার বসন্তকে হারায় ফেলতেছে, তার আনন্দের দিনগুলো থাকতেছে না। দিনগুলো আর সোনার খাঁচায় রইলো না আর, একটা গান আছে। তো অনেকটা এরকম আর কি, যে দিনগুলো হয়তো বা আমাদের আর সোনার খাঁচায় রইলো না। ঠিক আছে, আমরা বরঞ্চ একটা স্কুল নামক কারাগারে বন্দী হয়ে যাই যে মুহূর্তে আমরা স্কুলে ভর্তি হই। এখন অনেক সময় মনে হয় যে ছোট ছিলাম, ভালো ছিলাম। বড় হওয়ার পরে হয়তো যন্ত্রণাগুলো বাড়ছে, বা এক্সপিরিয়েন্স যত বাড়ে তত মানুষের যন্ত্রণা বাড়ে। ঠিক আছে, এবং এই যে এখনকার একটা কোক স্টুডিওর গান যাচ্ছে, তোমরা খেয়াল করে দেখবা, ওই যে মালোমা ঝিলোজি, এবং সেই গানটার কিন্তু অন্যতম মানে মেইন মেসেজটা কিন্তু এইটাই, ঠিক না? মানে এই কবিতায় যে মেসেজ, অনেকটা এই টাইপের মেসেজ বলছে না ওই? যদি গানটা ভালো করে শুনে থাকো ওয়ার্ড টু ওয়ার্ড, তাহলে দেখবা যে এই মেসেজটাই বলছে আর কি। ঠিক আছে, ফরগেট হিজ ইয়ুথফুল স্প্রিং। সো ও ফাদার এন্ড মাদার, ইফ বার্ডস আর, বাওয়ার শব্দ হচ্ছে গার্ডেন, আমি আগেও বলছি বাওয়ার শব্দের অর্থ হচ্ছে গার্ডেন। তো ও ফাদার এন্ড মাদার, ইফ বার্ডস আর নিপড, তো বলতেছে পিতা মাতাকে বলতেছে, যদি বার্ড মানে হচ্ছে তোমার ফুলের কুড়ি বা মুকুট, হ্যাঁ, ফুলের কুড়ি বা মুকুট, মানে অঙ্কুরি বিনষ্ট হওয়া শুনছো না? এই ওয়ার্ডটা দেখছো তো মনে, নিপট ইন দা বার্ড শুনছো তো মনে, নিপট ইন দা বার্ড Yes, sir. মানে হচ্ছে অঙ্কুরি বিনষ্ট হওয়া, নিপট মানে হচ্ছে ডিস্ট্রয়েড। তো বলতেছে এই বার্ড মানে শিশুটাকে বোঝাইছে, বার্ডও শিশুটাকে বোঝাইতেছে, বার্ডও শিশুটাকে বোঝাইতেছে। ডিস্ট্রয়েড বলতেছে কোন একটা ফুল, ফুলের যখন বেড়ে উঠবে, সেই কুড়ি অবস্থাতে পিতামাতা ওই যে প্রি প্লেতে দিয়ে দিচ্ছে সেরকম। তো কুড়ি অবস্থাতে তাকে মোটামুটি ভাবে দমড়ে মুচড়ে দিচ্ছে একটা গাঁদা ফুল, মাত্র হবে হয় ভাব, এখনো ফুলটা ফোটে নাই, এর মধ্যে মনে করো এটাকে চাপ দিয়ে মনে করো প্রায় নিস্তেজ করে দিচ্ছে। মানে প্রেসার ক্রিয়েট করতেছে এট দ্য ভেরি আর্লি এজ, যেটা আসলে একটু ম্যাচিউর হওয়ার পরে সেই এটা করলে ভালো হইতো, কিন্তু সেটা সে করে নাই। সো মানে আসলে আমাদের পিতামাতা সেরকম ভাবে করে না। ব্লসম ব্লোন অ্যাওয়ে, ব্লসম শব্দের অর্থ হচ্ছে ফ্লাওয়ার্স। আর তাতে কি হয়, যে যখন ওই যে বিনষ্ট হয়ে যাওয়া কুড়িটা, চাপ খাওয়া যে কুড়ি, ঠিক আছে, ফ্লাওয়ার্স, ওই চাপ খাওয়া যে কুড়িটা, সেই কুড়িটা যখন প্রস্ফুটিত হয়, ব্লসম মানে হচ্ছে প্রস্ফুটিত ফুল, তো সেটা যখন প্রস্ফুটিত হয়, হঠাৎ করে একটা দমকা হাওয়া যখন বাতাস আসে, ঠাস করে ফুলটা পড়ে যায়, মানে ভেঙে যায়, মুচড়ে যায়। কারণ কি, তার বেড়ে ওঠার যে সময়টা সেটা ছিল নিস্তেজ বেড়ে ওঠা। ধীরে ধীরে সে কোনো রকমে একটা ফুল হয়ে ফুটলেও হালকা একটা ঝড়েই সে ফুলটা ঝরে পড়ে যায়। তাহলে মানে সে পিতামাতাকে বলতেছে, তাহলে আমাকে তুমি এরকম চাপ কেন দিচ্ছ, যখন আমি বেড়ে ওঠার সময়টাতে পরিপূর্ণভাবে বেড়ে উঠতে না পেরে কোনো রকমে বেড়ে উঠে কায়ক্লিষ্ঠে টিকে যাচ্ছি, এবং একটা পর্যায়ে এসে হঠাৎ করে ধুম করে পড়ে যাচ্ছি, এটা তুমি কেন করছো? এটা বলতেছে। And if the tender plants are stripped, tender plant মানে সফট, মানে ডেলিকেট। টেন্ডার শব্দের অর্থ হচ্ছে সফট, টেন্ডার শব্দ ডেলিকেট। একটু ওয়েট করে, তো কল আসছে। তো যদি টেন্ডার প্ল্যান্টস, কোমল যে চারা গাছগুলো আছে, সেগুলো যদি ছিটে ফেলা হয়, স্ট্রিট মানে হচ্ছে ধরো পাতাগুলোকে তুমি ছিঁড়ে ফেলতেছো, হ্যাঁ, স্ট্রিট মানে আনক্লড, আনক্লড। হ্যাঁ, ধরো একটা ছোট্ট চারা গাছ, আম খাইছো, আমের আটিটা রাস্তায় ফেলে দিছো, তুমি ছোট্ট একটা চারা গাছ হইছে,
ওর মধ্যে পাতা টাতা ঝুলতেছে। তো ওই পাতাগুলোকে তুমি কি করছো, যে প্রথমে ছিঁড়ে ফেলতেছো, পাতাগুলোকে বাড়তে দিতে হবে, তারপর না ফল টল আসবে। তুমি হইতেছে আর ছিঁড়ে ফেলতেছো, হইতেছে আর ছিঁড়ে ফেলতেছো। মানে ব্যাপারটা যেটা বোঝাতে চাইতেছে তোমাকে, যে এই পাতাটাকে তোমাকে কেয়ার নিতে হবে। তুমি তো একটা বেড়া দিতে হবে যাতে করে ছাগলটা না খায়। হ্যাঁ, মানে আমাকে সেই সাপোর্টটা দিয়ে 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 উঠে উঠে তারপরে আমার কাছে ফলের আশা করতে হবে। কিন্তু হইতেছে কি, আমাকে একটা উন্মুক্ত অবস্থা রেখে দিছো। আমি যে খুশি আসতেছে পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তা আমার আর বেড়ে ওঠা হতেছে না। বেড়ে ওঠাটা আমার কাছে একটা মানে মানে ঝামেলাপূর্ণ বেড়ে ওঠা হচ্ছে হচ্ছে আর কি, এটা বলতেছে। অফ দ্য জয় ইন দ্য স্প্রিঙ্গিং ডে, তো বসন্তের যে দিনগুলো আছে সেই সময় তো আমার আনন্দকে কেড়ে নিয়ে যাচ্ছ তুমি। মানে আমার জীবনে যে শৈশব বেড়ে ওঠা, সে বসন্তের দিনগুলো আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছ। কিসের মাধ্যমে? বাই সরো, দুঃখবোধের মাধ্যমে আমি আমার বসন্তকে হারাচ্ছি। এন্ড কেয়ার ডিসমে, এবং কেয়ার ডিসমে, ডিসমের সাথে তো হতাশা, ডিসমের সাথে ফ্রাস্ট্রেশন, এই যে একটু আগে ছিল এখানে ডিপ্রেশন, বা আমি ডিস্ট্রেস লিখি, দুর্দশা। নতুন একটা ওয়ার্ড দিলাম, ডিস্ট্রেস, আগে লিখছিলাম ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ওগুলোও হবে। কেয়ার ডিসমে, যত্নের একটা যন্ত্রণা আছে বলতেছে। মানে শিশুটা বলতেছে, ধরো ব্যাপারটা এরকম, ধরো তোমাকে একটা চারা গাছ দেওয়া হয়েছে, বলা হইলো যে এই চারা গাছটা একটু রেয়ার ঢাকাতে বা বাংলাদেশে, একটু যত্ন নিও। তো তুমি চারা গাছটা বাসায় নিয়ে গেছো। তো তুমি মনে করো নিছো, একটু যেহেতু রেয়ার, তুমি করছো কি এটাকে সকাল 8টার সময় পানি দিছো সকালবেলা, দুপুর 12টার সময় পানি দিছো, দুপুর 3টার সময় পানি দিছো, যে এটা বাঁচায় রাখতে হবে। 4টার সময় গিয়ে আবার পানি দিছো, সন্ধ্যা 7টায় পানি দিছো, রাত 12টায় ঘুমানোর আগে পানি দিছো। তো এত পানি দিছো, মানে তুমি কেয়ার নিতেছো, তুমি কিন্তু ভালো চাচ্ছ গাছটা। তো পরের দিন কি গাছ আর থাকবে স্যার, নাকি শেষ? শেষ স্যার। শেষ না তো। ব্যাপার শিশুটা বলতেছে যে আমার অবস্থা হচ্ছে এরকম, যে আমার প্রতি টিচার যত্ন নেয়, বাবা মা যত্ন নেয়, শিক্ষা প্রতিষ্ঠান যত্ন নেয়, যখন কোচিং এ যায় কোচিং যত্ন নেয়, এত এত যত্নের চোটে আমি দিন দিন নাই হয়ে যাচ্ছি, আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। আমি আর বেড়ে ওঠার সুযোগ পাচ্ছি না। ঠিক আছে, আমার যে গ্রোথ হবে, রেগুলার গ্রোথ হবে, সেটা শিশুটার মনে হচ্ছে সে আর পাচ্ছে না, কারণ সে তার জীবনের যৌবনপূর্ণ যে সময়গুলো আছে সেগুলো হারায় ফেলতেছে। এই সময় কি তার কখনো ফিরে আসবে? বলেন, এটা কি আপনাদের কথা না, দুঃখের কথাগুলো বলতেছে না স্যার? ইয়েস স্যার। তো কেয়ার আর ডিসমে, তোমার কাছে মনে হয় না এই দুইটা উল্টা কথা? যত্ন আবার হতাশা, দুইটা অপোজিট কথা না? ইয়েস স্যার। যখন পাশাপাশি দুইটা অপোজিট ওয়ার্ড বসে, একে ইংরেজিতে বলা হয় অক্সিমোরন। পাশাপাশি যখন দুইটা অপোজিট ওয়ার্ড বসে তখন ইংরেজিতে তাকে বলা হয় অক্সিমোরন, বা তাকে বলা হয় প্যারাডক্স। পাশাপাশি যখন দুইটা অপোজিট কথা বলতেছে তখন তাকে বলা হয় অক্সিমোরন, বা তাকে বলা হয় প্যারাডক্স। উল্টা মিনিং। ঠিক আছে, কেয়ারস ডিসমে, অক্সিমোরন স্যার, বা প্যারাডক্স। স্যার অক্সিমোরন আর প্যারাডক্স কি এক স্যার? একই বিষয়, একই বিষয়। ব্যাপারটা হচ্ছে একটা এরকম, যে হি ইজ রেগুলারলি ইরেগুলার ইন দ্য ক্লাস, তাহলে আলটিমেটলি সে ইরেগুলার, মানে সে নিয়মিতই অনিয়মিত ক্লাসে, এটা বোঝানো হইতেছে। এটা একটা লিটারেরি টার্ম, অক্সিমোরন আছে, প্যারাডক্স আছে। স্যার আমি যদি বলি রাব বিউটি, তাহলে কি স্যার এটাও অক্সিমোরন হবে? কারণ এটাও রাব আবার অক্সিমোরন। বিউটি। জি, হবে অক্সিমোরন। লাস্ট স্ট্যান্ড আজকের জন্য, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়। তো শিশুটা বলতেছে আমার জীবনে যে সামার আছে সেটা কিভাবে করে মানে আনন্দ আসবে সেই সামারের মধ্যে। একটু ওয়েট করতেছেন। হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়। তো সামার বলতেছে ওর জীবনে যখন যৌবনপূর্ণ যে সময়টা, সেটা কি কোনোদিনও আমার কাছে আসবে আর ফিরে? ওর সামার ফ্রুটস অ্যাপিয়ার, বা সামার ফ্রুট কি কখনো দেখা যাবে? মানে আমি গাছ লাগাই কেন? ফল পাওয়ার জন্য। তো শিশুরা বলতেছে আমি তো একটা বৃক্ষ, এবং বাবা মার সবচেয়ে ভালো বেটার বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আমি, এবং সেখান থেকে ভালো ফল আমি হয়তো আমার ক্যারিয়ার লাইন আপে বাবা মাকে দিতে পারবো। কিন্তু বলতেছে যে আমার কাছ থেকে যখন তুমি বসন্ত কেড়ে নিয়ে যাচ্ছ, যখন আমার বেড়ে উঠবার সময়, সে সময় কেড়ে নিয়ে যাচ্ছ, আমার কাছ থেকে কখনো কি আর ফল আসবে? ও বলতেছে এটা যতটা খারাপ হয়ে বলতেছে ততটা খারাপও নয়। মানুষ কি এর মধ্যে থেকেও তার ক্যারিয়ার লাইনে যাচ্ছে না? কিন্তু শিশুটা তার ছোট বয়সে, শিশু বয়সে সেগুলো চিন্তা করতেছে, আমার এখনই যদি জীবন না থাকে পরে জীবন দিয়ে কি হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আর হাউ শ্যাল উই গেদার হোয়াট গ্রিভ ডিস্ট্রয়। গেদার মানে হচ্ছে অ্যাচিভ আর কি। আমরা কিভাবে করে অ্যাচিভ করব যা কিনা গ্রিফ বা দুঃখবোধ আমার কাছ থেকে ধ্বংস করে দিচ্ছে, তাকে আমি কখনো অ্যাচিভ করতে পারবো?
আমার দুঃখবোধ যা যা নিয়ে যাচ্ছে, দেখবা যে আমরা যখন রেজাল্ট গুলো হয়, তুমি একটু খেয়াল করে দেখবা স্যার, তোমাদের সাথে হয়তো মিলবে। যখন পিএসসি পরীক্ষা আসে তখন বলে যে পিএসসি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এটা খুব ভালো করে দিতে হবে, স্কলারশিপ পেতে হবে, এবং আমরা খুব আগ্রহ নিয়ে দিই। ছোট বয়স তো, বাবা মা যেটা বলছে সেই অনুসারে চললাম। জেএসসি পরীক্ষা গিয়ে বলে যে এটাও গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবারও দিতে হবে, মাঝখানে তো বার্ষিক পরীক্ষা আছেই। জেএসসি পরীক্ষা ভালো করতে পারলে তারপরে আপনি হচ্ছে সায়েন্স পাবেন বা আর্টস পাবেন বা কমার্স পাবেন, এভাবে করে ডিভিশন গুলো ভাগ হয়। এসএসসি যখন যায়, তখন এসএসসি যখন আসে তখন বলা হয় যে এটাই হচ্ছে বেস্ট টাইম এবং এটাই বেস্ট পরীক্ষা, এর চেয়ে প্রথম পাবলিক পরীক্ষা জীবনের, এটাই হচ্ছে মানুষ দেখবে, বাকিগুলো নাকি দেখবে না। তো বাকিগুলোর সময় কোথায় গেছিল সেই অগুরুত্বপূর্ণ কথাগুলো? সেটার পরে দেখবা যে এখন আবার কলেজে ভর্তি এখন ছাত্রদের শুরু হয়েছে পরে। তারপরে আবার হচ্ছে কলেজের এইচএসসি পরীক্ষা ভালো করতে হবে, এরপর এটা না হলে নাকি অ্যাডমিশন টেস্ট চান্স পাওয়া যাবে না, বা অ্যাডমিশন টেস্টে আবার নতুন করে পড়া শুরু করতে হবে, না হলে ভালো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না। মানুষের ডিমান্ডের শেষ নাই। মানুষ যখন বলবে যে জিপিএ 5 পাইছি, মানুষ যখন ফলাফল প্রকাশ হয়ে বলবে যে তোমার ফলাফল কি, তুমি বলবা জিপিএ 5। পাল্টা কোশ্চেন মানুষের রেডি থাকবে, বলবে কি জিপিএ 5 তুমি কি গোল্ডেন পাইছো? তখন তুমি যদি গোল্ডেন পাও মন খুশি, আরে আমার পাল্টা কোশ্চেন করছে, আমি তো এটার জন্য আসি 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 রে ভাই আসি। তখন বলবা যে জি স্যার জি স্যার, আমি গোল্ডেন এ প্লাস পাইছি। তখন মনে করো মানুষ তোমাকে বলবে গোল্ডেন এ প্লাস যে পাইছো, কত পাইছো, 1200-র নিচে না 1200-র উপরে? তখন মনে করো কেউ কেউ ফিউজ হয়ে যায়, বলে স্যার 1200-র নিচে। কেউ কেউ খুব ব্রাইটলি মুখ দেয়, বলে 1200-র উপরে। তো 1200-র উপরে কেউ যদি বলো, তাও যে মানুষ তোমায় খুব ভালো বলবে তা না। খুব ভালো ফলাফল, তাও দেখো কোথায় চান্স পাও না না পাও। মানে মানুষের আর তুমি সন্তুষ্টির শেষ নাই, Yes, মানুষ sir. যেটা চাবা সেটা দিয়ে হচ্ছে ওরা সোসাইটি তোমাকে। স্যার। ঠিক আছে, এটাই সোসাইটি আর কি, রাইট? ঠিক আছে। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমাদের দিন থেকে ধীরে ধীরে আহ গ্রিফ বা দুঃখবোধ আমাদের জীবন থেকে চলেই যাবে। আমি কোনো না কোনো ভাবে কোনো দিক থেকে মানুষকে সন্তুষ্ট করতে পারবো না। তাহলে আমার যে বেড়ে ওঠার সময়টা, তাকে একটু কিছু সময় দিতে পারেন না? বাবা মার কাছে আপিল জানাইছে, একটু বেড়ে উঠি, একটু চাইল্ডহুডটা এনজয় করি। জীবন তো আমার যখন পড়াশোনার সময় আসবে তখন তো আমি চাপে পড়বই, তখন তো আমি পড়াশোনা করবই। এটা বলতেছে আর কি, তাই বলে কি কেউ শোনে? না, বাবা মা আমি যে তোমাকে এত কথা বলতেছি, আমি ওকে তোমাকে ছেড়ে দিব, কেউ কোনো ছাড়ে না। ঠিক আছে, কিন্তু কবি কবির কথা বলছেন আর কি। আর ব্লেস দ্য ম্যালোয়িং ইয়ার, ম্যালোয়িং মানে হচ্ছে ম্যাচিউর, বা যখন আমি ম্যাচিউরড হব। ম্যাচিউরড ইয়ারে কি আমি কখনো মানে বলতে পারবো যে আমার ম্যাচিউরড ইয়ারটা খুব ব্লিসফুল, আশীর্বাদ পুষ্ট? when the blasts of winter appear, blast মানে হচ্ছে অ্যাটাক। তো যখন কিনা উইন্টারের অ্যাটাক আসবে, এখানে ব্যাপারটা বলতেছে মানুষের জীবনে তো সুখ দুঃখ সবই থাকে। তো যদি কেউ দুঃখের সময় আসে, তখন মানুষ সুখকে স্মরণ করে যে আচ্ছা আমার সুখের সময়টা এই ছিল, আমি এই সময়টা ফিরে পেতে চাই। তো বলতেছে যে আমার যে সুখের সময় তুমি কেড়ে নিচ্ছ, বাবা মা, শিক্ষক, স্কুল, তোমরা যে কেড়ে নিচ্ছ, আমি যখন বড় হব, আমার জীবনে যখন কখনো কোনো দুঃখ আসবে, দুঃখ তো আসবেই, কারণ জীবনে এক্সপিরিয়েন্স মানেই দুঃখ। তো সেই দুঃখকে মোকাবেলা করার জন্য শৈশবের সেই সুখস্মৃতিটুকু তোমার মনে অন্তরে থাকতে হবে। আমার কি কোনো একটা সুখস্মৃতি আর মনে বেঁচে থাকলো? তুমি যে আমাকে এত ছোট বয়সে স্কুলে ভর্তি করাই দিলা, আমার মধ্যে থেকে তো আস্তে আস্তে শৈশব, যৌবন, কৈশোর, তারুণ্য সব হারায় গেল। তাহলে আমার কাছে যখন কোনো অ্যাটাক আসবে, যখন কোনো জীবনের ব্যথা আসবে, যন্ত্রণা আসবে, আমি সেই ব্যথাকে কিভাবে করে মোকাবেলা করব? এটা বলতেছি। ঠিক আছে, মানে আমার সেই সুখগুলো কোথায় যাবে? মানে আমার জীবনে তো কোনো লাভ লস নাই, জীবনটাই লস আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে Yes, অবস্থা sir. আর কি। সো সো এটা মূলত অ্যাকচুয়ালি কবিতাটা, কবিতার ডিটেলসটা মনে হয় আমরা নেক্সট দিন পড়ি। আমি একটু কথাটি বলে রাখি তোমাদেরকে যে তিনটা বিষয় বলছি: বার্ড, BIRD, BUD, বার্ড, আরটা হলো তোমার হচ্ছে টেন্ডার প্ল্যান। এগুলো সবই মেটাফর ছিল। হ্যাঁ, এগুলো সব মেটাফর ছিল। তোমরা জানো যে মেটাফরটা হচ্ছে ডিরেক্ট কম্পারিজনকে বোঝানো হয়, সরাসরি কম্পারিজন যদি হয় মেটাফর হয়। এটা হচ্ছে বার্ড, বার্ড বা টেন্ডার প্ল্যান্ট, অল দিস আর মেটাফর্স। ঠিক আছে, এটা লিখে রাখো, ফর মেটাফর্স। মেটাফরের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, দেখো, তোমাদের আগেও আন্ডারলাইন করার কথা, যারা পুরাতন শিক্ষার্থী তাদের আন্ডারলাইন করার কথা। মেটাফরটা হচ্ছে সরাসরি কিছু, ধরো তোমার এই যে মেটাফর লেখা আছে এখানে দেখো, a metaphor is a comparison of one thing to another without the use of like or as to provide a clear description. এটা হচ্ছে মেটাফরের সংজ্ঞা, এবং এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা জানা। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে, ধরো আমি বললাম
আওয়ার ক্রিকেটার্স টাইগার্স, আমাদের ক্রিকেটাররা বাঘ। এটা তো তুলনা, আমাদের ক্রিকেটারকে বাঘের সাথে তুলনা করা হয়েছে। আমি একটা বাক্য বললাম, আওয়ার ক্রিকেটার্স ইহা আর ছিলাম তো মিথ্যা কথা। লাইক টাইগার্স, আমাদের ক্রিকেটার বাঘের মতন। দুইটা বাক্য লিখছে, দুইটাই তুলনা। তো তুলনা যেটা হয় সরাসরি, যে আমাদের ক্রিকেটারই বাঘ, এই বাক্যটা বলতেছে আমাদের ক্রিকেটারই বাঘ, যেটা সরাসরি এটা হলো মেটাফর। ঠিক আছে, আমাদের ক্রিকেটাররাই বাঘ। হুম। আর বলতেছি আমাদের ক্রিকেটাররা বাঘের মতো, সরাসরি বাঘ বলে নাই, বলছে বাঘের মতো। যেই সকল কম্পারিজনে লাইক বা অ্যাস থাকে তাকে বলা হয় সিমিলি। যে সকল কম্পারিজনে লাইক বা অ্যাস থাকে তাকে বলা হয় সিমিলি। ঠিক আছে, তাহলে তুমি দেখো, তাহলে এই যে এক সংজ্ঞাটা তুমি লিখছো, এই সেম সংজ্ঞাটাকে তুমি লিখতে পারো মেটাফরের জায়গায় খালি সিমিলি লিখবা। আর সিমিলি ইজ এ কম্পারিজন অফ ওয়ান থিং টু অ্যানাদার। উইদাউট লেখা আছে, উইদাউটটা বাদ দিয়ে লাগবে উইথ দ্য ইউজ, তাইলেই সিমিলির এক্সাম্পল হয়ে যাবে। উইথ দ্য ইউজ অফ লাইকওয়াইজ টু প্রোভাইড এ ক্লিয়ার ডেসক্রিপশন, জাস্ট সিমিলি লিখবা, উইদাউটের জায়গায় উইথ লিখবা, বাকি সব ঠিক আছে। মেটাফরের সংজ্ঞা হইলো, সিমিলির সংজ্ঞা হইলো। আমরা যে বার্ড বার্ড এগুলো পাইছি, তুমি এক জায়গায় দেখছো লাইক ব্যাজ আছে? কোনো জায়গায় কি দেখছো লাইক বা অ্যাজ এই কথাটা আছে? না স্যার। ছিল না, তার মানে কি এটা মেটাফর। ওই উদাহরণগুলো কেন আনছে? ওই শিশুটাকে বোঝানোর জন্য আনছে, এক্সাম্পল, মেটাফর এটা। এই কবিতা কয়টা প্যারা আছে বলো তো? কবিতা প্যারা সংখ্যা কয়টা? স্যার 6টা। 6টা। কবিতার প্যারাকে স্ট্যাঞ্জা বলা হয়, এটা অ্যাডমিশনের জন্য লেখা রাখো স্যার। স্ট্যাঞ্জা হচ্ছে 6, 6। এই কবিতায় 6টা স্ট্যাঞ্জা আছে। আর এই যে 9 নাম্বার দেখতেছো না, এটা আমার আমার স্ক্রিনে, এটা লিখে রাখো ফর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানুষ দিতে পারে স্যার, বিশেষ করে কলেজে। ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড, চাইল্ডহুডে যে জয়ফুল লার্নিং এর ইম্পর্টেন্সটা কি, গুরুত্বটা কি, প্যারাগ্রাফ আসতে পারে এটা। আর একটা বিষয় দেখা ছেড়ে দিব স্যার। 1 প্যারা, 2 প্যারা, 3 প্যারা, 4 প্যারা, 5 প্যারা, 6 প্যারা, সবটাই। আরেকটা বিষয় বলি, একটু শেষ করবো স্যার, এখানে একটু টাইম দাও আমাকে। জানি বোরিং হচ্ছে, অনেকটা সময় নিচ্ছে, কবিতার ক্লাস তো একটু সময় লাগে স্যার। যেটা বলতেছিলাম, আচ্ছা, তো আমরা মাইকেল মধুসূদন দত্ত যে কবিতা পড়ছিলাম, তখন পড়ছিলাম কি বলতো, সতত হে ন তুমি পরম ওর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। আমি দুইটা লাইনের সর্বশেষ ওয়ার্ডটা লিখছি। সর্বশেষ ওয়ার্ডটার মধ্যে কি এ আছে, বিরলের মধ্যেও কি এ আছে, মনেও এ, বিরলেও এ। তাহলে তখন তোমরা মাইকেল মধুসূদন দত্ত সনেটটা কি পড়ছো না, যে ক ক খ খ এরকম করে পড়ছো না, মনে আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো অনেকটা এরকমই, যেমন এখানেও আমাকে এ বি দিয়ে পড়তে হবে, এটাকে বলে রাইম স্কিম। এই কবিতার রাইম স্কিম আছে বা ছন্দমিল আছে। এই কবিতা একটা রাইম স্কিম আছে, বা এটাকে বলে ছন্দমিল বা অন্তমিল আছে। যেমন মর্নে ধরলাম কি এ, ট্রি, ট্রি সাথে তো মর্নের উচ্চারণ মিলে না, তাহলে এটা ধরলাম কি বি। হর্নে ধরলাম কি এ, মর্ন আর হর্ন একই রকম উচ্চারণ, এ এ। ট্রি আর মি সেম, তাহলে এটা হইলো কি বি। কোম্পানি, এটাও কি ওই রস্বই, ট্রিতে রস্বই ছিল, মিতে রস্বই ছিল, এটাও উচ্চারণ রস্বই, এটাও বি। তাহলে প্রথম স্টাঞ্জা কি হলো এ বি, এ বি বি। এটা হলো প্রথম স্টাঞ্জা রাইম স্কিম বা ছন্দমিল। হ্যাঁ, এখানে ওয়াই টু ওয়াই ব্যাপার না, উচ্চারণ দেখতে হবে। কোম্পানি রস্বই, প্রি রস্বই, মি রস্বই, এরকম। এবার দেখো পরেরটায়, আবার দেখো পাইছে কি মর্ন। মর্ন কি একটু আগে কি ধরলাম বলো তো, এ ধরছি না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে মর্ন হবে কি এ। অ্যাওয়ে কি আগে ছিল অ্যাওয়ের মতন উচ্চারণ? আগের উচ্চারণটা পাইছে কি ট্রি দিয়ে, রস্বই দিয়ে। অ্যাওয়ে কি রস্বই? না স্যার। এটা কি নতুন উচ্চারণ না? তাহলে এটা হবে সি, এ সি, এ সি সি। দেখো প্রতি ফার্স্ট লাইন আর থার্ড লাইন একরকম হয়, 2 নাম্বার 3 নাম্বার 5, 2 নাম্বার 4 আর 5 রকম একরকম হয়। মানে ফার্স্ট এন্ড থার্ড এটা একরকম হয়, আর 2, 4, 5 এটা একরকমের হয়। এটাই রাইম স্কিম, যে একই রকম সিস্টেম মেনটেন করে চলতেছে। দেখো সিট, এটা উচ্চারণ আগে আসে নাই, তাহলে এটা হবে কি ডি। আওয়ার আগে আসে নাই, হবে কি ই, তাহলে হবে কি ডি ই ডি ই ই। জয়, জয় আগে আসে নাই, তাহলে কি হবে এফ। সিং কি হবে জি, নতুন উচ্চারণ, এগুলো তো আগে আসে নাই। অ্যানয় কি হবে
অ্যানয় হবে হচ্ছে আবারও এফ, জয় আর অ্যানয় ওয়াই, ওয়াই ওয়াই এরকম। উইং কি জি, স্প্রিং কি জি, তাহলে কি হবে এফ জি, এফ জি জি এরকম হবে, এফ জি, এফ জি জি। এগুলো সবই অ্যাডমিশনের জন্য স্যার, যদি কাজে লাগে আর কি আপনার কখনো। তারপরে লাস্ট দুইটা স্ট্যান্ডার্ড দেখো, নিফট, এটাও নতুন উচ্চারণ হবে এইচ। অ্যাওয়ে আগে কি ছিল বলো তো স্যার? অ্যাওয়েতে কি ছিল উচ্চারণটা? স্যার সি, স্যার সি। সি ছিল, তাহলে এটা কি হবে এইচ সি, এইচ সি সি। এই যে অ্যাওয়ে, ডেই, ডিসমেই, সব অ্যাওয়ে, ডেই, ডিসমে একরকম। জয় আগে কি ছিল জয়? স্যার এফ। এফ ছিল। হ্যাপিয়ার আগে ছিল না, আগে আওয়ার ছিল, বলতে পারছো আওয়ার তো ছিল। আওয়ার হচ্ছে শেষের যদি বলো তাহলে বাংলাটা দেখো, আওয়ার অন্তস্থীয় আকার বসিনারো আর। আর অ্যাপিয়ার এটা যদি বাংলা তুমি লেখো স্যার, অ্যাপিয়ার এটা যদি বাংলায় লেখো তাহলে হচ্ছে এ ইয়ার। পি আর, তাহলে এটা হচ্ছে ও আর, আর এটা হচ্ছে ইয়ার, আওয়ার, ইয়ার। ঠিক আছে, এবার হবে কি এফ আই, এফ আই আই। এই হইল রাইম স্কিম, এটা হইল রাইম স্কিম। ঠিক আছে, এন্ড ক্লাসটা আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ স্যার। আর তোমাদের যারা অফলাইন ব্যাচের আছে, যার যার পরবর্তী ক্লাসে কিন্তু হবে, তার তার ক্লাস অনুযায়ী হবে। সোমবারের ক্লাস সোমবার একটাই হবে, মঙ্গলবারের ক্লাস মঙ্গলবার একটাই হবে। ওইটা নর্মাল যার যার প্যাটার্নে চলবে, অনলাইন ব্যাচ অনলাইন ব্যাচের মতো চলবে। এই ক্লাসটা স্যার আসলে এগুলো শনিবারের দেওয়া ক্লাস। হয় কেন, ইদানিং সময় কিছু সমস্যা হচ্ছে, যেমন রিমিডিয়াল ক্লাস পড়ে গেছে অনেক ছাত্রের, তা বলতেছে যে যে স্যার রিমিডিয়াল ক্লাস পড়ে গেলে আমি ক্লাস করবো কেমনে করে, তারা যাতে করে অনলাইনে ক্লাসটা করতে পারে সেই সুযোগটা আমি রাখতেছি। আবার দেখা যাচ্ছে অনেকে শনিবার দিন কলেজ খোলা, তোমরা জানো ঢাকা শহর অনেক কলেজ শনিবার খোলা, কিন্তু শুক্র শনিবার যদি আমার কাছে অনেকে পড়ে, তাহলে শনিবার তো সে আসতে পারতেছে না, তাই ক্লাসটা পাবে কেমনি করে? তাহলে তার জন্য আমি অনলাইন ক্লাসটা ব্যাকআপ দিতে চাচ্ছি। তো এই কারণে রিমিডিয়াল ক্লাসের জন্যই ম্যাচ, মানে ম্যাচ না হোক, বা শনিবারের অন্য কলেজের ক্লাসের জন্য ম্যাচ না হোক, যে কোনো পর্যায়ে তুমি যাতে ক্লাসের ব্যাকআপ ক্লাসটা পাইতে পারো, তার জন্যই মূলত অনলাইন ক্লাসগুলো এখন মোটামুটি সবগুলো গ্রুপে দেওয়া হবে। তোমাদেরকে অন্য কোনো গ্রুপে যোগ করার দরকার নেই যে স্যার আমাকে অনলাইন ব্যাচে অ্যাড করে দেন, প্রয়োজন নাই। আমি তোমাদের তোমাদের যার যার এক্সিস্টিং গ্রুপে দিয়ে দিব। তো তোমরা যেটা করবা, মে মাসের পেমেন্ট গুলো স্যার ডিউ টাইমে কমপ্লিট করবা, আবার জুন মাসেও তোমার টাইমে কমপ্লিট করবা, কারণ কোরবানি ঈদের পরে তোমাদের রিমিডিয়াল ক্লাসও থাকবে না, আবার ওদের ইও থাকবে না, কি বলে এটাকে, শনিবারে কলেজও থাকবে না। তো তখন আবার সব সিস্টেমে চলে আসবে। এই অল্প কিছু দিনের জন্য আমাদেরকে একটু অফলাইন অনলাইন করে চলতে সেকেন্ড হবে। ইয়ারে কি রিমিডিয়াল ক্লাস হবে? না না না, সেকেন্ড রিমিডিয়াল ক্লাস অনলি 1 মাসের মধ্যে স্যার স্যার লাস্ট শনিবারের ক্লাসটা কবে নেবেন তাহলে? মঙ্গলবার দিন হবে, মঙ্গলবার, পরশু স্যার দিন রাত 9টা, 9টা 9:30 এরকমই হয়। স্যার 9টা থেকে নিন স্যার, 10টা বাজে স্যার আবার নয়ন স্যারের আছে। কবে নিচে 10টায়? ও ঠিক আছে, আমি দিব না ওই দিনকে, দিব না। ঠিক আছে, ওকে। ওকে, বাই। থ্যাংক ইউ, গুড নাইট।